ভয়ঙ্কর যে কোনো কিছুই মানুষের মনে ভয় সৃষ্টি করে, আর সেই ভয় যখন শক্তি যোগায় ভয়ানক এক দানবকে, তখন পরিস্থিতিটা কেমন হতে পারে ভাবা যায়। ডেরি শহরের নিচে বাস করে এক দানব, যে প্রতি 27 বছর পর পর জেগে ওঠে রক্ত পিপাসায়। একের পর এক মানুষ খেয়ে তৃপ্ত হলে সে আবার ফিরে যায় 27 বছরের দীর্ঘ ঘুমে। মানুষের ভয়কেই অস্ত্র হিসেবে ব্যবহার করে এই মানুষখেকো দানব। 27 বছর পর ডেরি শহরে আবারও জেগে উঠেছে সে। খেয়ে চলেছে একের পর এক মানুষ, আর নিখোঁজ হচ্ছে একের পর এক ছোট বাচ্চা। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ানক দানবটা এলো কোথা থেকে? এটা কি ভূত, প্রেত নাকি ভিন্ন কিছু? কেনই বা সে শুধু ডেরি শহরেই বাস করে? মানুষ কি পারবে এই ভয়াল দানবের সঙ্গে লড়তে, নাকি নিজের ক্ষুধা মিটিয়ে সে আবারও চলে যাবে শান্তির ঘুমে, ফিরে আসবে আরও 27 বছর পর? চলুন জেনে নেই পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউনের রূপধারী এই মানুষখেকো দানবের ভয়ঙ্কর গল্পটা। ক্রিসমাসের সময় ম্যাটি নামের এক কিশোর ছেলে সিনেমা হলে বসে বিনা টিকিটে সিনেমা দেখছিল। এমনটা সে মাঝে মধ্যেই করে। সিনেমা দেখার সময় হলের একজন গার্ডের চোখে পড়ে যায় সে। গার্ড তাকে ধরতে এলে ম্যাটি দৌড়ে পালিয়ে টিকিট কাউন্টারের কাছের একটি জায়গায় লুকায়। তাকে লুকাতে দেখে ফেলে রনি নামের তারই বয়সী একটি মেয়ে। রনির বাবা হ্যাঙ্কও এইখানেই কাজ করেন, আর রনি তার সঙ্গে এসেছিল। গার্ড যখন ম্যাটিকে খুঁজতে থাকে, তখন হ্যাঙ্ক গার্ডকে বলে ম্যাটি খুব গরিব পরিবারের ছেলে, লুকিয়ে একটু সিনেমা দেখছিল, তাতে আর এমন কি আসে যায়। গার্ড তখন হ্যাঙ্ককে বলে এভাবে দরদ দেখিয়ে কোনোদিন বিজনেস হয় না। এরপর সে রনিকে জিজ্ঞেস করে তার বয়সী কোনো ছেলেকে পালাতে দেখেছে কিনা। রনি জানায় সে দেখেছে, আর ইচ্ছে করে অন্য একদিকে ইশারা করে বলে ছেলেটা সেদিকে গেছে। অথচ ম্যাটি তখনও রনির সামনেই লুকিয়েছিল। রনির দেখানো পথে গার্ড খুঁজতে চলে যায়, আর রনিও তার বাবার সঙ্গে সিনেমা হল ছেড়ে বেরিয়ে আসে। বের হওয়ার দরজা ফাঁকা পেয়ে ম্যাটি সিনেমা হল থেকে বের হতে গেলে আবারও গার্ডের চোখে পড়ে যায়। গার্ড দৌড়ে আসে তাকে ধরতে, কিন্তু ধরে ফেলার আগেই ম্যাটি পালিয়ে যেতে সক্ষম হয়। সিনেমা হল থেকে বের হয়ে ম্যাটি রাস্তায় হাঁটতে থাকে। তার মুখে একটি চুষনি। সে যখন নার্ভাস হয় তখন বাচ্চাদের মতো এটা চুষতে থাকে। শীতের রাত, ম্যাটি লিফট নেওয়ার জন্য রাস্তায় চলতে থাকা গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি থামছিল না। ডেরি শহরের প্রবেশ মুখে ওয়েলকাম টু ডেরি লেখা একটা সাইনবোর্ডের কাছে এসে সে আরেকটি গাড়ি আসতে দেখে হাত নেড়ে লিফট চায়। এবার গাড়িটি থামে। গাড়িতে ছিল একজন প্রেগনেন্ট মহিলা, ড্রাইভিং সিটে তার স্বামী, আর পেছনের সিটে প্রায় ম্যাটির বয়সী তাদের এক ছেলে ও এক মেয়ে। মেয়েটি ছেলেটার তুলনায় বয়সে কিছুটা বড়। তারা ম্যাটিকে লিফট দেয়, আর ম্যাটি পেছনের সিটে সেই ছেলে মেয়ের পাশে বসে। শীত কমানোর জন্য মহিলাটি ম্যাটিকে একটি চাদর দেয় এবং জিজ্ঞেস করে সে কোথায় যাবে, তার বাড়ি কোথায়। ম্যাটি জানায় সে বাড়িতে যেতে চায় না, ডেরি ছাড়া অন্য যে কোনো জায়গায় যেতে সে রাজি। মহিলা তখন বলে তারাও ডেরিতে যাচ্ছে না, তারা পোর্টল্যান্ডে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করলে টুকটাক স্বাভাবিক কথাবার্তা চলতে থাকে। মহিলার ছেলেটা যে কোনো শব্দ শুনলেই তার বানান করতে থাকে। এমন সময় ম্যাটির পাশে বসা মেয়েটি একটি খাবারের বক্স বের করে, যার ভেতরে রক্তমাখা কলিজা ছিল। সে সেই কলিজায় হাত ডুবিয়ে রক্তমাখা হাতের ঘ্রাণ নেয় এবং ম্যাটিকেও শুকতে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাটি মুখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই সে লক্ষ্য করে তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই আবার ফিরে এসেছে। তারা ডেরি শহর ছাড়ায়নি। ম্যাটি এবার ভয় পেয়ে যায় এবং তাকে নামিয়ে দিতে বলে, কিন্তু গাড়িতে থাকা কেউই তার কথায় কান দেয় না, বরং সবাই বারবার আউট বানান করতে থাকে। লোকটা গাড়ির রেডিও শব্দ বাড়িয়ে দেয় যেন ম্যাটির চিৎকার বাইরে না যায়। আতঙ্কে ম্যাটি পেছনের সিট থেকেই স্টিয়ারিং হুইল ঘুরিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে প্রেগনেন্ট মহিলার পেটে ধাক্কা লাগে, আর তখনই তার প্রসব বেদনা শুরু হয়। একদিকে মহিলার চিৎকার, অন্যদিকে বাবা, ছেলে আর মেয়ের একসঙ্গে আউট বানান করতে থাকায় গাড়ির ভেতরে ভয়ানক এক পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কে ম্যাটি চলন্ত গাড়ি থেকেই দরজা খুলে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা লক থাকায় সে বের হতে পারে না। এরই মধ্যে মহিলাটি গাড়ির ভেতরেই সন্তান প্রসব করে, কিন্তু সেটি কোনো স্বাভাবিক মানব শিশু ছিল না, বরং দুই মাথা বিশিষ্ট এক অদ্ভুত জন্তু, যা পেট থেকে বের হয়েই গাড়ির ভেতরে উঠতে থাকে। মহিলাটি নাড়ি টেনে সেটিকে আটকে রাখে। ম্যাটি নিজের চুষনিটি মুখে ঢুকিয়ে দেয়, হাত দিয়ে চোখ এবং কান শক্ত করে বন্ধ করে রাখে। হঠাৎ সেই প্রাণীটি তাকে আক্রমণ করে, আর তার চুষনিটি গাড়ির জানালা ভেঙে ছিটকে পড়ে রাস্তার ধারের একটি খালে। সেখান থেকে ভাসতে ভাসতে সেটি চলে যায় ডেরি শহরের ড্রেনের ভেতরে। এরপর থেকে ম্যাটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ ধারণা করে সে মারা গেছে,
আবার কেউ মনে করে বাড়ির মানুষদের অস্বাভাবিক আচরণ আর ঘরের অসুস্থ পরিবেশ সহ্য করতে না পেরে সে পালিয়ে গেছে। কিন্তু কেউই জানে না ম্যাটির সঙ্গে আসলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। যাই হোক, 4 মাস পরের ঘটনা। ডেরি এয়ারফোর্স বেজে যোগ দেয় মেজর হ্যানলন এবং ক্যাপ্টেন রুশো। দুজনেই কোরিয়া যুদ্ধে একসঙ্গে অংশ নিয়ে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এখানকার জেনারেল ফ্রান্সিস শো তাদের ট্রান্সফার করে নিয়েছেন গোপন এক মিশনের জন্য। জেনারেল শো এর পক্ষ থেকে তাদের রিসিভ করতে আসে ক্যাপ্টেন ফুলার, হ্যানলন এবং রুশো। ডেরি এয়ারফোর্সের মেইন বেজে গিয়ে সেখানকার সদস্যদের সঙ্গে পরিচিত হন। হ্যানলনের র্যাঙ্ক বেশি হওয়ায় সবাই তাকে স্যালুট করলেও মাস্টার্স নামের একজন তা করে না, কারণ হ্যানলন একজন ব্ল্যাক মানুষ। আর তখন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য তুমুল আকার ধারণ করেছে। ডেরিতে অধিকাংশ হোয়াইট মানুষ ব্ল্যাকদের আলাদা চোখে দেখত। মাস্টার্স যখন হ্যানলনের সঙ্গে এমন বেয়াদবি করছিল, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হন জেনারেল শ। তিনি মাস্টার্সকে বাধ্য করেন হ্যানলনকে স্যালুট করতে। এরপর জেনারেল শ হ্যানলনকে ডেরিতে স্বাগত জানিয়ে টুকটাক কথাবার্তা বলেন এবং এখানে সেটেল হয়ে নিতে বলেন। তারপর জিপে করে চলে যান। হ্যানলন লক্ষ্য করে জেনারেল শকে যে ড্রাইভ করে নিয়ে এসেছিল সেও একজন ব্ল্যাক মানুষ। এদিকে ডেরি হাই স্কুলে লিলি নামের এক মেয়ে পড়াশোনা করে। লিলির বাবা একটি আচারের ফ্যাক্টরিতে কাজ করতেন, কিন্তু এক দুর্ঘটনায় আচার বানানোর মেশিনেই তার মৃত্যু হয়। তার দেহ মেশিনের ভেতরে খণ্ডবিখণ্ড হয়ে যায়। এমনকি পরে একটি আচারের বয়ামে তার কাটা আঙ্গুলও পাওয়া গিয়েছিল। এই ঘটনার পর লিলি গভীর ট্রমায় চলে যায় এবং দীর্ঘ সময় মানসিক চিকিৎসা নিতে হয়। ফলে স্কুলের ছেলেমেয়েরা তাকে বুলিং করে, মানসিকভাবে অসুস্থ বলে তাচ্ছিল্য করে। মার্জ নামের একটি মেয়ে ছাড়া লিলির আর কোনো বন্ধু নেই। বরাবরের মতো একদিন লিলি স্কুলে এসে নিজের লকার খুলতেই সেখান থেকে একটি আচারের জার ভেঙে পড়ে তার গায়ে। আসলে তার ক্লাসের কয়েকজন দুষ্টুমি করে লকার ভরে রেখেছিল আচারের জার দিয়ে। ঠিক তখনই সেখানে আসে লিলির বান্ধবী মার্জ। সে লিলিকে সান্ত্বনা দেয় এবং এসব ঘটনায় পাত্তা না দিতে বলে। এই স্কুলেই পড়ে টেডি এবং ফিল, দুজনে ঘনিষ্ঠ বন্ধু। ফিল খুব কল্পনাপ্রবণ ও অ্যাডভেঞ্চার প্রিয়, আর টেডি তুলনামূলক শান্তশিষ্ট। ডেরিতে একটি টাওয়ার আছে যেখানে ওঠা নিষেধ, কিন্তু ফিল আর টেডি মাঝে মধ্যেই সেখানে আড্ডা দিতে যায়। ফিল প্রায় লুকিয়ে টাওয়ারে উঠে দূরবীন দিয়ে ডেরি এয়ারফোর্স বেজের দিকে তাকিয়ে থাকে। কয়টি প্লেন এলো গেল এসব দেখে। তার ধারণা খুব শিগগিরই পৃথিবীতে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হবে। একদিন টেডির রুমে বসে এসব কথাই বলছিল ফিল, কিন্তু টেডি তখন ছিল অন্যমনস্ক। সে আসলে ম্যাটির কথাই ভাবছিল। টেডি ফিলকে বলে যেহেতু ম্যাটির মৃতদেহ পাওয়া যায়নি, তাই তার মনে হয় ম্যাটি হয়তো পালিয়ে গেছে। কিন্তু ফিল এটা মানতে চায় না। তার বিশ্বাস ম্যাটি আসলেই মারা গেছে, নইলে সে কেনই বা পালাবে। টেডি বলে ম্যাটির কোনো বন্ধু ছিল না, তাই অভিমান থেকে হয়তো সে পালিয়েছে। টেডির ভেতরে গিল্টি কাজ করে, কারণ তারা দুজনেই ম্যাটির সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব গড়ে তোলেনি। বাইরে বাইরে বন্ধু হলেও ভেতরে ভেতরে ফিল আর টেডি ছিল একজোট। এমনকি ম্যাটির জন্মদিনও তারা যেত শুধু ক্যান্ডির লোভে। কিন্তু ফিল বিষয়টা এভাবে দেখে না। সে টেডির মতো অতটা আবেগপ্রবণ নয়। ম্যাটির ব্যাপারটাকে গুরুত্ব না দেওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর শেষ পর্যন্ত টেডি সেখান থেকে চলে যায়। যাই হোক, একদিন রাতে লিলি গোসলের জন্য বাথটাবে পানি ভরছিল। হঠাৎ তার নিজের হাতে পরা ব্রেসলেটের দিকে চোখ যায়। সেখানে লাগানো ছিল একটি খেলনা কচ্ছপ, যেটা ম্যাটি তাকে দিয়েছিল। ম্যাটির নিখোঁজ হওয়ার কিছুদিন আগেই লিলির সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। একদিন রাতে ম্যাটি লিলিকে নিয়ে ডেরির সেই টাওয়ারে যায়। সে লিলিকে জানায় এটা ফিল আর টেডির গোপন জায়গা, তারাই তাকে এখানে এনেছিল। ম্যাটি লিলিকে অনুরোধ করে এই জায়গার কথা যেন কাউকে না বলে, জানলে টেডি আর ফিল রাগ করবে। কথা চলতে চলতে একসময় লিলি নিজের গল্প বলে। লিলি জানায় একদিন সে তার বাবার আচারের ফ্যাক্টরিতে গিয়েছিল। সেদিন ফ্যাক্টরি থেকে বের হবার সময় হঠাৎ তার খেয়াল হয় সে তার একটি খেলনা ভেতরে ফেলে এসেছে। খেলনাটা ফিরিয়ে আনতে তার বাবা আবার ফ্যাক্টরির ভেতরে যান। তখন তার বাবা একটা মেশিন নষ্ট হয়েছে দেখে সেটা ঠিক করতে যান, কিন্তু দুর্ভাগ্যবশত মেশিনটি চালু ছিল, আর তাতেই তিনি কাটা পড়ে টুকরো টুকরো হয়ে মারা যান। এই ঘটনার জন্য লিলি প্রচণ্ড গিল্টি ফিল করে। তার ধারণা তার কারণেই বাবা আবার ফ্যাক্টরিতে ফিরে গিয়েছিলেন, আর সেই কাজটাই করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। ম্যাটি এসব শুনে লিলিকে বোঝানোর চেষ্টা করে এতে তার কোনো দোষ নেই। এরপর দুজন কিছুক্ষণ গল্প করে, কিন্তু এক পর্যায়ে ম্যাটি
লিলিকে চুমু খেতে যায়। লিলি প্রস্তুত না থাকায় সরে যায়, আর এতে ম্যাটি অপমানিত বোধ করে। সে কিছু না বলেই লিলিকে সেখানে রেখে চলে আসে। এরপর লিলির মনে আরেকটি অনুশোচনা জন্ম নেয়। সেদিন যদি সে ম্যাটিকে ফিরিয়ে না দিত তাহলে হয়তো সে চলে যেত না, হয়তো হারিয়েও যেত না। বাথটাবে বসে এসব ভাবতে ভাবতেই লিলির মা এসে তাকে রেডি হতে বলে। লিলির মা বলে আজ তারা তার বাবার সমাধিতে যাবে, কিন্তু লিলি রাজি হয় না। বাবার মৃত্যুর পর 1 বছর কেটে গেলেও সে একবারও সমাধিতে যায়নি। লিলি যাবে না শুনে তার মা বলে সেই একমাত্র মেয়ে নয় যার সঙ্গে এমন দুর্ঘটনা ঘটেছে, এমন ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। এই কথা বলে সে নিজের কাজে চলে যায়। লিলি একাই বাথরুমে বসে থাকার সময় হঠাৎ বাথটাবের নিচের ড্রেন পাইপ যেখান দিয়ে পানি নিষ্কাশন হয় সেখান থেকে কেউ লিলিকে ডাকে। লিলি ম্যাটির কণ্ঠস্বর শুনে সেদিকে এগিয়ে যায়। ম্যাটি তখন একটি গান গাইছিল। হঠাৎ সেই হোল থেকে 2টি আঙ্গুল বের হয় আর একটু পর আবার ভেতরে ঢুকে যায়। লিলির ধারণা হয় ম্যাটি কোনোভাবে ওই পাইপের ভেতরে আটকে আছে। পরদিন স্কুলে গিয়ে লিলি পুরো ঘটনাটা মার্চকে খুলে বলে। মার্চ তখন লিলিকে ওয়াশরুমে নিয়ে যায় কথা বলার জন্য, কারণ লিলিকে এমনিতেই সবাই উইয়ার্ড ভাবে। এখন এসব কথা শুনলে আরও বেশি উইয়ার্ড ভাববে। মার্চ আর লিলির ক্লাসে পেটিকেক নামের একটি মেয়ের নেতৃত্বে 3 জনের একটি মিন টাইপ গ্রুপ আছে। তারা খুব সাজগোজ করে আসে, বেশ স্টাইলিশ। মার্জের ইচ্ছা তাদের সঙ্গে বন্ধুত্ব করার। তার ধারণা লিলির এই উইয়ার্ড আচরণের কারণেই সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, মার্জ লিলির কথা বিশ্বাস করে না, বরং সন্দেহ প্রকাশ করে। ম্যাটি জীবিত থাকা অবস্থায় লিলির সঙ্গে খুব একটা মিশত না, তাহলে মারা যাওয়ার পর কেন সে তাকে ডাকবে? লিলি বলে সে স্পষ্ট শুনেছে, কিন্তু মার্চ তাকে আর কারো সামনে এসব কথা বলতে নিষেধ করে, নইলে সবাই তাকে আরও বেশি উইয়ার্ড ভাববে। তখন লিলি মার্চকে বলে কে তাকে কি ভাবলো তাতে তার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তার কারণে মার্চ প্যাটিকেকদের সঙ্গে মিশতে পারছে না। এই কথা থেকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর মার্চ লিলিকে একা রেখে চলে যায়। যাই হোক, মার্চ বিশ্বাস না করায় লিলি চলে যায় সেই টাওয়ারে যেখানে একদিন ম্যাটি তাকে নিয়ে গিয়েছিল। সেখানে সে ফিল আর টেডির আসার অপেক্ষা করতে থাকে। ফিল আর টেডি এসে তাকে সেখানে দেখে খুব বিরক্ত হয়। যখন তারা জানতে পারে যে ম্যাটি লিলিকে এই জায়গার কথা বলছিল, তখন ফিল রেগে যায়। সে বলে তারা মাত্র একবারই ম্যাটিকে এখানে এনেছিল, আর ম্যাটি কিনা সে গোপন জায়গার কথা আরেকজনকে বলে দিয়েছে। এটা শুনে লিলি বলে সে ভেবেছিল ম্যাটি, ফিল আর টেডি খুব ভালো বন্ধু, কিন্তু লিলি জানতো না ফিল আর টেডি আসলে ম্যাটিকে থার্ড পার্সন হিসেবে রাখত। যাই হোক, এরপর লিলি তাদের দুজনকে বাথটাবের ড্রেন থেকে ম্যাটির কণ্ঠ শোনার ঘটনাটা খুলে বলে, কিন্তু তারা কেউই তার কথা বিশ্বাস করে না। এতে মন খারাপ করে লিলি সেখান থেকে চলে আসে। সেদিন রাতে ডিনার টেবিলে বসে টেডি তার বাবাকে জিজ্ঞেস করে এমনটা কি সম্ভব যে কোনো কিডন্যাপার একটা বাচ্চাকে কিডন্যাপ করে মাসের পর মাস নর্দমা বা ড্রেনের ভেতরে আটকে রাখতে পারে। কিন্তু টেডির হাতে কমিক্স বই দেখে তার বাবা রেগে যায়। সে ভাবে এসব বই পড়তে পড়তেই টেডির মাথায় এসব ঢুকেছে। রাগের মাথায় সে টেবিল থেকে বইটা ছুঁড়ে ফেলে দেয়। সেই রাতেই টেডি বিছানায় বসে টেবিল ল্যাম্পের আলোতে কমিক্স বই পড়ছিল। হঠাৎ ল্যাম্পটা নিজে থেকে নিভে যায়। টেডি আবার লাইট অন করে, কিন্তু একই ঘটনা আবারও ঘটে। এরপর হঠাৎ ল্যাম্পের ভেতরে কয়েকটা মানুষের মুখের মতো অবয়ব ভেসে ওঠে। টেডি ভয় পেয়ে চিৎকার করে বিছানা থেকে নেমে আসে, কিন্তু ল্যাম্পটাও আপনা আপনি টেবিল থেকে গড়াতে গড়াতে তার দিকে এগিয়ে আসতে থাকে। আতঙ্কে টেডি চিৎকার করতে থাকে। শব্দ শুনে তার বড় ভাই ঘরে ঢুকে পড়ে, আর সঙ্গে সঙ্গেই সেই ভৌতিক ঘটনাটা থেমে যায়। পরের দিন টেডি লিলি আর ফিলকে টাওয়ারে ডেকে আগের রাতের ঘটনাটা বলে। টেডির কথা শুনে ফিল অবশেষে বিশ্বাস করে, আর লিলির কথাও তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। কিন্তু তারা সিদ্ধান্ত নেয় এসব ঘটনা আর কাউকে জানাবে না, কারণ তারা বুঝে গিয়েছিল কেউই তাদের কথা বিশ্বাস করবে না। যা করার তাদের নিজেদেরকেই করতে হবে। এরপর তারা ম্যাটিকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। প্রথমেই তারা ডেরির লাইব্রেরিতে যায়। ম্যাটির নিখোঁজ হওয়ার বিষয়ে যত খবর বের হয়েছিল সব নিউজ পেপার পড়ে দেখে কোথাও কোনো হিন্ট পাওয়া যায় কিনা। তখন ফিলের ছোট বোন সুজিও তাদের সঙ্গে ছিল, কারণ সুজিকে বেবিসিট করার দায়িত্ব ফিলের ওপরই ছিল। নিউজ পেপার পড়ে তারা জানতে পারে ম্যাটিকে শেষবার দেখা গিয়েছিল একটি মুভি থিয়েটারে। থিয়েটারের এক কর্মীর মেয়ে রনি ম্যাটিকে শেষবারের মতো দেখেছিল। এরপরে লিলি, টেডি, ফিল আর সুজি যায় রনির কাছে। তারা ম্যাটির ব্যাপারে জানতে চাইলে প্রথমে রনি সাহায্য করতে চায় না, কারণ রনি ব্ল্যাক হওয়ায় পুলিশ ইতিমধ্যেই এই কেসে রনির বাবা হ্যাংকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু যখন রনি লিলির কাছ থেকে শোনে বাথটাবের ড্রেন থেকে সে ম্যাটির কণ্ঠ শুনতে পেয়েছে, তখন সে সাহায্য করতে রাজি হয়, কারণ রনিও থিয়েটারের পাইপলাইন আর ড্রেন থেকে শুধু ম্যাটির নয়
আরও অনেক বাচ্চার আওয়াজ শুনেছে, কিন্তু কেউ বিশ্বাস করবে না ভেবে সে কাউকে কিছু বলেনি। এরপর লিলির কাছ থেকে রনি জানতে পারে ম্যাটি একটা গান গাইছিল। গানের নাম শুনে রনি জানায় থিয়েটারে যে সিনেমাটা চলছে এটা সেই সিনেমারই গান। তার ধারণা ম্যাটি হয়তো এই গানটার মাধ্যমেই নিজের অবস্থান সম্পর্কে কোনো হিন্ট দিতে চেয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় সিনেমা হলে গিয়ে সেই গানটা দেখে হিন্ট খুঁজে বের করবে। এদিকে হ্যানলন জেনারেল শ এর সাথে দেখা করে। জেনারেল শ জানায় মাস্টার্স হ্যানলনের সঙ্গে বেয়াদবি করায় তাকে কিছুদিনের জন্য এয়ারফোর্সের কাছ থেকে সরিয়ে ওয়াশরুম পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়েছে। এরপর জেনারেল শ হ্যানলনকে বলে তার সাহসিকতার কারণেই তাকে এখানে ট্রান্সফার করে আনা হয়েছে, সময় মতো তাকে আসল টাস্ক জানানো হবে। কিন্তু সেই রাতে হ্যানলন ঘুমিয়ে থাকার সময় হঠাৎ দুজন মুখোশধারী লোক তার ওপরে হামলা চালায়। হ্যানলনের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। হঠাৎ তাদের একজন হ্যানলনের দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই রুশও সেখানে এসে পড়ে আর আক্রমণকারীরা সবাই পালিয়ে যায়। এবারকার মতো হ্যানলন বেঁচে যায়, কিন্তু এখানে তার নিয়োগের বয়স খুব বেশি দিন হয়নি। তার মধ্যেই এমন আক্রমণ কেন? ঠিক সেই রাতেই টেডি, ফিল, সুজি, রনি আর লিলি সিনেমা হলে ঢুকে পড়ে। রনি পর্দায় সিনেমাটা চালু করে দেয় এবং নিজে কন্ট্রোল রুমে বসে সিনেমা নিয়ন্ত্রণ করতে থাকে। সিনেমায় যখন সেই গানের দৃশ্য আসে তখন সবাই দেখে গানটাতে ম্যাটিকেও দেখা যাচ্ছে, তার কোলে একটি বাচ্চা। হঠাৎ ম্যাটি বাচ্চাটাকে ছেড়ে দেয় আর সেই বাচ্চাটা সোজা সিনেমার পর্দা ভেঙে বেরিয়ে আসে। এটাই সেই ভয়ঙ্কর বাচ্চা যার জন্ম হয়েছিল ম্যাটি নিখোঁজ হওয়ার দিন গাড়ির ভেতরে। তবে এখন সেটা অনেক বড় হয়ে গেছে। সেই ভয়াল প্রাণীটি সবাইকে আক্রমণ করে। তারা সবাই হল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রাণীটি একে একে ফিল, টেডি আর সুজিকে নির্মমভাবে মেরে ফেলে। তাদের রক্তে লিলি রক্তাক্ত হয়ে যায়। পালাতে গিয়ে লিলি ফ্লোরে পড়ে যায়। ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে রনি এসে তাকে তুলে নিয়ে হল থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। ভয়ঙ্কর সেই প্রাণীর আক্রমণ থেকে শেষ পর্যন্ত কেবল এই দুইজন, লিলি আর রনি, বেঁচে ফিরে আসে। যাই হোক, এই বিভীষিকাময় ঘটনার পর লিলি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। সেদিন সিনেমা হলে আসলে কি ঘটেছিল সে বিষয়ে সে পুলিশকে কিছুই জানায় না, কারণ তার ধারণা এমন কথা বললে সবাই ভাববে তার মানসিক অবস্থা ঠিক নেই, তাই সে আজগুবি গল্প বানাচ্ছে। সত্যি বলতে সিনেমা হলে ঘটে যাওয়া ঘটনাগুলো সাধারণ মানুষদের বিশ্বাসযোগ্য হওয়ার মতো নয়। লিলির সবচেয়ে বড় ভয় ছিল সে আগে দীর্ঘদিন জুনিফার হিল পাগলাগারদে ছিল, এখন আবার যদি এমন অদ্ভুত কথা বলে তাহলে তাকে মানসিকভাবে অসুস্থ মনে করে আবারও সেখানে পাঠানো হতে পারে। এদিকে পুলিশ এই ঘটনার জন্য রনির বাবা হ্যাংকে সন্দেহ করতে শুরু করে, কারণ হ্যাংক ওই থিয়েটারের একজন কর্মী ছিল আর সেই রাতে সে ঠিক কোথায় ছিল এই বিষয়েও সে পরিষ্কার করে কিছু বলতে পারেনি। মূলত হ্যাংক একজন ব্ল্যাক মানুষ বলেই পুলিশ তার প্রতি এমন নেতিবাচক মনোভাব পোষণ করে এবং তাকেই দায়ী করার চেষ্টা চালায়। এমনকি হ্যাংকে নজরদারিতে রাখার জন্য তার বাড়ির সামনে সারাক্ষণ পুলিশ মোতায়েন করা হয়। রনির মতো লিলিও যদি সেদিন দেখা ঘটনাগুলো পুলিশকে খুলে বলতো তাহলে হয়তো হ্যাংক এত বড় বিপদে পড়তো না। অন্যদিকে সেই রাতের আক্রমণের পর হ্যানলন এয়ারফোর্স বেজের বাইরে শহরে একটি বাসা নেয় এবং সেখানে নিজের পরিবারকে নিয়ে আসে। তার পরিবার বলতে স্ত্রী শার্লট এবং ছেলে উইল, কিন্তু আশেপাশের সব বাসিন্দাই হোয়াইট মানুষ। এমন পরিবেশে একটি ব্ল্যাক পরিবার আসায় প্রতিবেশীরা বিষয়টাকে ভালো চোখে দেখে না। প্রতিবেশীরা অনেকেই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এসব দেখে শার্লট হ্যানলনকে জিজ্ঞেস করে এখানে তাদের থাকতে কোনো সমস্যা হবে কিনা। হ্যানলন তাকে আশ্বস্ত করে বলে কোনো সমস্যাই হবে না। নতুন বাসায় ওঠার উপলক্ষে হ্যানলন উইলকে একটি টেলিস্কোপ উপহার দেয়, যেটা সে ডেরিতে রোজ নামের একজনের সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনেছিল। এদিকে সিনেমা হলের ঘটনার পর এবং বাবার ওপর খুনের অভিযোগ পড়ায় রনি গভীর ডিপ্রেশনে চলে যায়। তাই হ্যাংক তাকে আবার স্কুলে যেতে বলে যেন সে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। বাবার কথা মতো রনি আবার ওই স্কুলে ভর্তি হয়। স্কুলে গিয়ে লিলি ও রনি কথা বলছিল। এই দৃশ্য মার্জ দেখে ফেলে। ক্লাসে মার্জ লিলিকে রনির সঙ্গে কথা বলতে নিষেধ করে, কারণ মানুষের ধারণা সিনেমা হলে ঘটে যাওয়া খুনগুলোর পেছনে রনির বাবা হ্যাংক জড়িত। সে লিলিকে বোঝায় রনির সঙ্গে মিশলে প্যাটিকেক আর তার গ্রুপ বিষয়টাকে ভালো চোখে দেখবে না, আর এতে মার্জের সঙ্গে তাদের সম্পর্ক আরও খারাপ হবে। যদিও বাস্তবে প্যাটিকেক এবং তার গ্রুপ মার্জকে এমনিতেই পাত্তা দেয় না। মার্জের এসব কথা শুনে লিলি স্পষ্ট জানিয়ে দেয় প্যাটিকেক বা তার দলের কি ধারণা তাতে তার কোনো যায় আসে না। ঠিক তখনই ক্লাসে আসে হ্যানলনের ছেলে উইল। সে এই স্কুলে লিলিদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে
একটি ব্ল্যাক ছেলেকে ক্লাসরুমে ঢুকতে দেখে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমনকি উইল বসতে গেলে কেউ পেছন থেকে তার চেয়ার টেনে নেয়, ফলে সে বই খাতা সহ মেঝেতে পড়ে যায়। তবে উইল নিজেকে সামলে নিয়ে উঠে আবার বসে পড়ে। তার একটি পেন্সিল গড়িয়ে চলে যায় রিচ নামের একটি ছেলের কাছে। রিচ পেন্সিলটি তুলে সুন্দরভাবে উইলের হাতে ফিরিয়ে দেয়, কোনো অবজ্ঞা করে না। রিচের পরিবার কিউবা থেকে এখানে এসেছে। সে অন্যদের মতো কাউকে বুলিং করে না, বরং শান্ত স্বভাবের। অন্যদিকে হ্যানলন ক্যাপ্টেন ফুলারের সঙ্গে দেখা করে এবং সেদিন তার ওপরে হওয়া হামলার তদন্তের অগ্রগতি জানতে চায়। ফুলার জানায় মাস্টার্স আগেও হ্যানলনের সঙ্গে বেয়াদবি করেছিল, তাই তাকেই প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সে মানসিকভাবে খুব শক্ত নয়, জিজ্ঞাসাবাদ করলে সত্য বেরিয়ে আসবে এবং তখন উপযুক্ত শাস্তি দেওয়া হবে। হ্যানলন ধন্যবাদ জানিয়ে চলে যেতে গিয়েও থেমে যায়। সে জিজ্ঞেস করে যে অস্ত্র দিয়ে তার ওপরে হামলা করা হয়েছিল সেটা কি ম্যাকারভ পিএম ছিল? ফুলার জানায় হ্যাঁ, সেটাই সেই অস্ত্র, যা খুব অল্প সংখ্যক মানুষের কাছেই আছে। ফুলার জানতে চায় হ্যানলন কেন বিষয়টি জানতে চাচ্ছে। হ্যানলন জানায় যে অস্ত্রের সামনে দাঁড়িয়ে সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সেটা কি ছিল, শুধু এই কৌতূহল থেকেই সে জানতে চেয়েছে। যাই হোক, দেরিতে আসার পর একদিন শার্লট শহরে ঘুরতে বের হয়। ব্ল্যাক হওয়ার কারণে অনেকেই তাকে আলাদা চোখে দেখে, তবে সব হোয়াইট মানুষ একরকম নয়। কিছু মানুষ আছে যারা ব্ল্যাকদেরও সমান চোখেই দেখে। শার্লট একদিন একটি দোকানে মাংস কিনতে গেলে দোকানদার তার সঙ্গে ভালো ব্যবহার করে এবং আলাপচারিত হয়। হঠাৎ শার্লট বাইরে রাস্তায় দেখে 3টি ছেলে মিলে একটি ছেলেকে ধরে মারছে, অথচ আশেপাশের কেউই বাধা দিচ্ছে না। শার্লট এগিয়ে গেলে তারা কিছুক্ষণের জন্য থামে। সেই সুযোগে ভিকটিম ছেলেটি পালানোর চেষ্টা করে, কিন্তু ছেলেগুলো আবার তার পেছনে দৌড়ায়। সেদিন রাতে ডিনার টেবিলে বসে শার্লট ঘটনাটি হ্যানলন এবং উইলকে বলে। হ্যানলন তাকে এসব বিষয়ে নাক গলাতে নিষেধ করে। আসলে শার্লট আগেও এমনই ছিল, যেখানেই অন্যায় বা অবিচার দেখত সেখানেই প্রতিবাদ করত। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনেও সে একজন সক্রিয় কর্মী ছিল। ব্ল্যাক মানুষদের অধিকার আদায়ে কাজ করত। এই কারণে সে বহুবার বিপদেও পড়েছে। খাওয়ার সময় শার্লট উইলকে জিজ্ঞেস করে স্কুলে তার প্রথম দিন কেমন কেটেছে। উইল কোনো মতে বলে ভালোই কেটেছে, তারপর নিজের ঘরে চলে যায়। হ্যানলন আর শার্লট বুঝতে পারে স্কুলে উইলের দিনটা আসলে ভালো কাটেনি, কারণ তারা দুজনেই জানে বর্ণ বৈষম্যের বিষয়টা স্কুলগুলোতেও গভীরভাবে রয়ে গেছে। তো যাই হোক, একদিন রাতে হ্যাঙ্ক আর তার মায়ের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। হ্যাঙ্কের মা তাকে বারবার জিজ্ঞেস করছিল সেই রাতে সে কোথায় ছিল, কিন্তু হ্যাঙ্কের কাছে এর কোনো স্পষ্ট জবাব ছিল না। রনি শুনে ফেলবে এই ভয়ে হ্যাঙ্ক তার মাকে জোরে কথা বলতে মানা করে। এদিকে রনি তখনও ঘুমায়নি, সব কথাই তার কানে যাচ্ছিল। তাই এসব কথা যেন তার কানে না আসে সে চাদরের ভেতরে ঢুকে কান চেপে ধরে শুয়ে থাকে। হঠাৎ বাইরে খুট করে একটা শব্দ হলে সে চাদর সরিয়ে সেটা দেখতে চায়, কিন্তু যতই সে চাদর টানতে থাকে সেটা ততই লম্বা হতে থাকে। ধীরে ধীরে চাদরটা লাল রং ধারণ করে, একটা পর্দার মতো হয়ে যায়। তাতে লেগে থাকে লালার মতো কিছু একটা আর রক্ত। মনে হচ্ছে সে কারো পেটের ভেতরে আছে। রনি মারাত্মক ভয় পেয়ে চিৎকার করতে থাকে এবং হাত পা দিয়ে সে পর্দা ঠেলে বের হওয়ার চেষ্টা করে। হঠাৎ জায়গাটা পুরো পানিতে ভরে যায় আর রনি ডুবে যেতে থাকে। অনেক কষ্টে সে পর্দাটা ছিঁড়ে বাইরে বের হতে সক্ষম হয়। বের হয়ে নিজের বিছানার দিকে তাকিয়ে দেখে তার মায়ের মতো দেখতে বিশাল আকৃতির কেউ দাঁড়িয়ে আছে। সেই সত্তা রনিকে বলতে থাকে রনি জন্মের সময় তাকে মেরেছে, এবার সে নিজের বাবাকেও মেরে ফেলবে। দানবটা রনিকে নিজের দিকে টানতে থাকে। রনি দেখে সন্তান জন্মের সময় যেমন মায়ের সঙ্গে নারীর সংযোগ থাকে, তারও তেমনই একটা নারীর মতো সংযোগ ওই দানবটার সঙ্গে। দানবটার পেটে অসংখ্য দাঁতযুক্ত এক ভয়ঙ্কর মুখ হা করে খুলে যায় আর নারীর মাধ্যমে রনিকে টেনে নিতে থাকে খাওয়ার জন্য। রনি নিজের দাঁত দিয়ে সেই নারী কেটে ফেলে, কিন্তু এবার দানবটা দাঁড়িয়ে পড়ে এবং দৌড়ে আসে রনিকে খেতে। রনি চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাবা আর দাদি দৌড়ে রুমে আসে। তখন রনি আচমকা দেখে এতক্ষণ যা কিছু সে দেখেছে তার কিছুই রুমে নেই। এবারের মতো সে বেঁচে যায়, কিন্তু প্রশ্ন হলো এসব কি হচ্ছে? এমন অদ্ভুত ভয়ানক ঘটনা কেন ঘটছে? এর পেছনে দায়ী কে? যাই হোক, একদিন রাতে ডিক নামের একজন ব্ল্যাক ব্যক্তি তার আরো দুজন সঙ্গীকে নিয়ে বারে আড্ডা দিচ্ছিল। হ্যানলন প্রথম দিন জেনারেল শয়ের সঙ্গে যে নিগ্রো লোকটাকে দেখেছিল ডিকই সেই ব্যক্তি। তারা তিনজনই এয়ারফোর্সে কাজ করে, তবে ডিক কিছুদিন ধরে একটি অত্যন্ত গোপন মিশনে যুক্ত আছে। বাকি দুজন তাকে জিজ্ঞেস করলে ডিক জানায় এটা খুবই সিক্রেট এবং গুরুত্বপূর্ণ মিশন, তাই বলা যাবে না। এমন সময় বারে আসে ডেরির পুলিশ চিফ ক্লিন্ট। তাকে দেখে কাউন্সিলম্যান আর ড্যান নামের দুজন এগিয়ে এসে জিজ্ঞেস করে হ্যাঙ্কের কেসের কি হলো। চিফ জানায়
প্রপার এভিডেন্স না থাকায় এখনই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তখন কাউন্সিলম্যান দ্রুত হ্যাংকে গ্রেপ্তার করার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর চিফের নজর পড়ে ডিক আর তার সঙ্গীদের দিকে। বারে ব্ল্যাক মানুষ দেখে সে বিরক্ত হয় এবং বারটেন্ডারকে দেখে তাদের তাড়িয়ে দিতে বলে। ডিক দূর থেকেই এই কথোপকথন বুঝে যায় এবং বাকি দুজনকে নিয়ে বার থেকে বের হয়ে আসে। এরপর তারা এয়ারফোর্স বেজে ঢুকতে গেলে গার্ড তাদের আটকে দেয়। এত রাতে মদ্যপ অবস্থায় সে তাদের ভেতরে ঢুকতে দিতে চায় না। তখন ডিক গার্ডকে বলে সিনিয়র কোনো অফিসারকে কল করতে এবং তার নাম জানাতে। গার্ড কল করে জানায় 3 জন মদ্যপ এয়ারফোর্স অফিসার রাতে বেজে ঢোকার চেষ্টা করছে। ডিকের নাম শোনার পর সিনিয়র অফিসার গার্ডকে জানায় চাকরি হারাতে না চাইলে তাদের তাড়াতাড়ি ভেতরে ঢুকতে দিতে। এরপরই তারা বেজে ঢোকার অনুমতি পায়। পরদিন জঙ্গলের গভীরে আর্মিদের দ্বারা পরিচালিত সরকারি খনন কাজ চলা একটি জায়গায় ডিক বসেছিল। এই সময় ফুলার সেখানে এসে তাকে বলে গত 6 মাসে এটা 4র্থ জায়গা যেখানে খনন চলছে, তবুও এখনও কাজ শেষ হচ্ছে না কেন? নাকি ডিক ইচ্ছাকৃতভাবেই দেরি করছে কারণ কাজ যতদিন চলবে ততদিন সে স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে? ডিক জানায় খুব দ্রুতই তাদের মিশন সফল হবে, সে সেটা অনুভব করতে পারছে। এদিকে এই খনন কাজের জায়গাটার দিকে দূর থেকে নজর রাখছিল কয়েকজন ছেলে। তাদের একজনের নাম ট্যানিয়েল, এখানকার স্থানীয় ছেলে এবং সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকানদার রোজের ভাগ্নে। তো আর্মিরা এখানে কিসের খনন কাজ চালাচ্ছে? এই প্রশ্নের উত্তর আমরা শীঘ্রই জানতে পারবো। যাই হোক, ডেরি হাই স্কুলের ক্যান্টিনে একা বসে লাঞ্চ করছিল লিলি। পাশের টেবিলে প্যাটিকেকদের গ্রুপের সঙ্গে মার্চ বসেছিল। মার্চ আর চোখে বারবার লিলির দিকে তাকাচ্ছিল। লিলিকে এমন একা বসে থাকতে দেখে তার হয়তো খারাপ লাগছিল, আবার প্যাটিকেকদের সঙ্গে থাকার লোভও সে সামলাতে পারছিল না। এমন সময় রনি এসে লিলির পাশে বসে। সে লিলিকে গত রাতে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা জানায়। রনি বলে এটা আবারও ফিরে এসেছে এবং তার বাবাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। রনি লিলিকে জিজ্ঞাসা করে সেদিন সিনেমা হলে সে যা দেখেছিল সেটা কেন সত্যি করে পুলিশকে বলেনি। সত্যিটা বললেই তো তার বাবা বেঁচে যেত। লিলি জানায় সত্যিটা বললেও কেউ বিশ্বাস করত না, উল্টো তাকে পাগলাগারোতে পাঠিয়ে দিত। এই কারণে সে পুলিশকে কিছু বলেনি। কিন্তু এতে রনি ক্ষেপে যায় এবং লিলির ওপরে চিৎকার শুরু করে। ক্যান্টিনে থাকা এক টিচার রনির এই উগ্র আচরণ দেখে তাকে শাস্তির জন্য প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয়। এদিকে উইল ব্ল্যাক হওয়ায় তার সঙ্গে কেউ বন্ধুত্ব করেনি, তাই সে একা লকার করিডোরে বসে লাঞ্চ করছিল এবং একটি সায়েন্সের বই পড়ছিল। করিডোরের অন্য পাশে দাঁড়িয়ে রিচও খাবার খাচ্ছিল। এমন সময় সে করিডোর দিয়ে প্যাটিকেক, মার্চ আর প্যাটিকেকের আরও 2 বান্ধবী হেঁটে যাচ্ছিল। রিচ হা করে মার্চের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে উইল তাকে জিজ্ঞাসা করে সে কি মার্চকে পছন্দ করে। ঠিক তখনই স্কুলের কোনো এক দুষ্ট ছেলে করিডোরে একটি স্টিং বম ছুড়ে দেয়। এটি ফাটলে চারিদিকে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। রিচ এই ধরনের ঘটনায় অভ্যস্ত ছিল, কিন্তু উইল ছিল না। সে সময় মতো সরে যেতে পারে না। পালাতে গিয়ে সে এক টিচারের ওপরে পড়ে যায়। টিচার ভাবে উইলই বোমটা ফাটিয়েছে। শাস্তিস্বরূপ রনি আর উইলকে একটা ফাঁকা ক্লাসরুমে আটকে রাখা হয়। উইলের শরীর থেকে স্টিং বমের দুর্গন্ধ আসায় রনি নাক চেপে ধরে। রনি তখন উইলকে জিজ্ঞাসা করে সে সত্যি বোমাটা ফাটিয়েছে কিনা। উইল জানায় সে ফাটায়নি, শুধু ফেসে গেছে। এরপর সে জানতে চায় রনিও কি ফেসে যাওয়ার কারণে শাস্তি পাচ্ছে। রনি বলে সে নিজের ভুলের কারণে শাস্তি পেয়েছে। এভাবে দুজনের পরিচয় হয়। উইল তখনও সেই সায়েন্সের বইটা পড়ছিল। রনি জিজ্ঞাসা করে বইটা তো সিলেবাসে নেই, তবুও সে কেন পড়ছে। তখন রনি জানতে পারে সায়েন্স উইলের খুব পছন্দ, তাই সে নিজে থেকেই পড়ছে। এমন সময় বাইরে পুলিশের গাড়ির শব্দ শুনে তারা জানালার দিকে তাকায়। রনি দেখে পুলিশের চিফ লিলিকে ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। উইল জানতে চায় সে কি মেয়েটাকে চেনে। রনি স্তব্ধ হয়ে শুধু লিলিকে ধরে নিয়ে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। এদিকে থানায় নিয়ে গিয়ে পুলিশ চিফ লিলিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে তার বাবার মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে তাকে ইমোশনালি দুর্বল করে ফেলে। এরপরে হুমকি দেয় লিলি যদি সত্যি কথা না বলে তাহলে তাকেও সাসপেক্ট হিসেবে ধরা হতে পারে, কারণ ঘটনার দিন তার পুরো শরীর রক্তে মাখা ছিল। এমন হলে তাকে আবারও জুনিফার হিলে পাঠানো হবে মানসিক চিকিৎসার জন্য। লিলি কাঁদতে কাঁদতে অনুরোধ করে তাকে যেন আর জুনিফার হিলে পাঠানো না হয়। সে সেখানে আর যেতে চায় না। পুলিশ চিফ লিলিকে বারবার জিজ্ঞাসা করে সেদিন সে হ্যাংকে ঘটনাস্থলে দেখেছিল কিনা। লিলি যখন বারবার বলে সে হ্যাংকে সেখানে দেখেনি, তখন চিফ প্রশ্নের ধরন বদলে ফেলে। তার লক্ষ্য ছিল যেভাবেই হোক হ্যাংকের বিরুদ্ধে কিছু প্রমাণ বের করা। এবার সে লিলিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে
ঘটনার দিন হ্যাং থিয়েটারে ছিল না। এই ব্যাপারে সে কি শতভাগ নিশ্চিত? লিলি তখন জানায় সে শতভাগ নিশ্চিত নয়। এই বয়ানের উপর ভিত্তি করেই সেদিন রাতেই পুলিশ হ্যাংকে গ্রেপ্তার করে। এই খবর শুনে রনি রেগে গিয়ে দৌড়ে লিলির বাড়িতে চলে যায়। সে লিলিকে বলে কেন সে সত্যি কথাটা বলেনি, তাহলে তার বাবা বেঁচে যেত। লিলি জানায় তার আসলে কিছুই করার ছিল না। রনি তাকে অনুরোধ করে পুলিশকে গিয়ে সত্যিটা বলতে, কিন্তু লিলির মা এত রাতে রনির এভাবে এসে এসব কথা বলাতে মেনে নিতে পারে না। সে রনিকে বাড়ি চলে যেতে বলে দরজা বন্ধ করে দেয়। এর মধ্য দিয়েই রনি আর লিলির সম্পর্ক ভেঙে যায়। লিলি হয়ে পড়ে পুরোপুরি একা। তার একমাত্র বান্ধবী মার্জের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, আবার রনির সঙ্গেও বিবাদ তৈরি হয়েছে। একদিন মায়ের কথায় লিলি সুপার শপে যায় কিছু কেনাকাটা করতে। ট্রলি নিয়ে ঘুরতে ঘুরতে প্রয়োজনীয় জিনিস তুলছিল। হঠাৎ সে খেয়াল করে দোকানের সবাই তার দিকে তাকিয়ে হাসছে। বের হওয়ার জন্য সে ট্রলি ঠেলতে থাকে, কিন্তু যেদিকেই যায় শুধু সেলফ আর সেলফ। বের হওয়ার পথ খুঁজে পায় না। হঠাৎ সে দেখে সেলফে রাখা খাবারের প্যাকেটগুলোতে সুজি, ম্যাটি, টেডি আর ফিলের ছবি। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। সামনে যেতে গিয়ে দেখে সামনে আর দুই পাশে শুধু আচারের সেলফ। যে দিক দিয়ে সে এসেছিল সেদিকে ফিরতে গেলেও দেখে সেখানেও পথ বন্ধ, সেখানেও আচারের সেলফ। এরপর সে দেখে আচারের জারগুলোর ভেতরে তার বাবার শরীরে বিভিন্ন টুকরো রাখা, যেগুলো লিলির দিকে তাকিয়ে কথা বলছে। হঠাৎ অনেকগুলো জার পড়ে ভেঙে যায় আর ভেতরের শরীরের টুকরোগুলো বের হয়ে জোড়া লাগতে থাকে। থকথকে এক লম্বা সুরের মতো কিছু লিলির গলা চেপে ধরে। ভয়ে দিশেহারা হয়ে লিলি চিৎকার শুরু করে। ঠিক তখনই নিজের নাম শুনে সে চোখ মেলে দেখে চারপাশে শপের লোকজন দাঁড়িয়ে আছে আর সে নিজে কয়েকটা আচারের জার ভেঙে বসে আছে। এই ঘটনার পর লিলির মা তাকে মানসিক রোগের হাসপাতাল জুনিফার হিলে ভর্তি করে দেয়। যাই হোক, একদিন হ্যানলন জেলে যায় মাস্টার্সের সঙ্গে দেখা করতে। সে সঙ্গে নিয়ে যায় একটি ম্যাকারভ PM পিস্তল। হ্যানলন মাস্টার্সের সামনে পিস্তলটি রেখে বুলেট আলাদা করে নেয়। এরপরে নানাভাবে মাস্টার্সকে উস্কানোর চেষ্টা করে যাতে সে পিস্তলটি হাতে তুলে নেয়। হ্যানলনের উদ্দেশ্য ছিল পিস্তলে বুলেট লাগাতে মাস্টার্সের কত সময় লাগে সেটা দেখা, কারণ এটি একটি ভিন্নধর্মী পিস্তল যেটাতে খুব সহজে বা অল্প সময়ে যে কেউ বুলেট লাগাতে পারে না। অথচ যেদিন রাতে তার ওপর আক্রমণ হয়েছিল আক্রমণকারী মাত্র কয়েক সেকেন্ডেই বুলেট লাগিয়েছিল। এখন যদি মাস্টার্সও কয়েক সেকেন্ডের মধ্যে বুলেট লাগাতে পারে তাহলে বোঝা যাবে সেদিন রাতের আক্রমণটা মাস্টার্সই করেছিল। আর যদি না পারে তাহলে আক্রমণকারী অন্য কেউ। যাই হোক, হ্যানলনের চেষ্টা সফল হয় এবং সে নিশ্চিত হয় সেদিন রাতে মাস্টার্স তাকে আক্রমণ করেনি। এরপর হ্যানলন জেনারেল শয়ের সঙ্গে দেখা করে এবং পুরো বিষয়টি তাকে জানায়। তখনই সে জানতে পারে সেদিন তার ওপর যে আক্রমণ হয়েছিল সেটি আসলে জেনারেল শ নিজেই কয়েকজনকে দিয়ে করিয়েছিল। আর যে বন্দুকটি হ্যানলনের দিকে তাক করা হয়েছিল সেটি ধরেছিল ডিক। জেনারেল শ আগেই হ্যানলনের সাহসিকতার ভয়হীনতার কথা শুনেছিল, কিন্তু তার সাহস যে এতটা, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কোন বন্দুক তার দিকে তাক করা হয়েছে সেটা ঠান্ডা মাথায় খেয়াল করতে পারবে, এটা জেনারেল শ নিজেও কল্পনা করেনি। এরপরে জেনারেল শ জানায় তার আসলে হ্যানলনের মতো একজনকে প্রয়োজন ছিল। সে হ্যানলনকে নিয়ে যায় ডেরি এয়ারফোর্স বেজের একটি রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে শুধু বিশেষ অনুমতিপ্রাপ্তরাই যেতে পারে। সেখানে হ্যানলন দেখে যুদ্ধের প্রস্তুতি চলছে, অস্ত্র তৈরি করা হচ্ছে যাতে সোভিয়েত ইউনিয়নের যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করা যায়। তাদের ধারণা খুব শিগগিরই সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের কোনো একটি শহরে আক্রমণ চালাতে পারে। পৃথিবী ধীরে ধীরে একটি কোল্ড ওয়ারের দিকে এগোচ্ছে। এদিকে একদিন গভীর রাতে যেখানে খনন কাজ চলছিল সেই জায়গায় একটি গাড়ি পাওয়া যায় যার ভেতরে কিছু মরদেহ ছিল। যাই হোক, সময়টা 1908 সাল। তখন জেনারেল শ ছিল অল্প বয়সী। তার বাবা মিলিটারিতে চাকরি করতেন। সেই সুবাদে শ ডেরিতেই থাকতো। একবার ডেরিতে একটি কার্নিভাল আসে। শ তার বাবার সঙ্গে কার্নিভালে ঘুরতে যায়। একসময় তার বাবা অন্য কাজে চলে গেলে শ একাই কার্নিভালে ঘুরে বেড়াতে থাকে। দূর থেকে সে ক্লাউনের পোশাক পরা তারই বয়সী এক মেয়েকে দেখতে পায়। কার্নিভালের এক কর্মীর প্ররোচনায় শ ঢুকে পড়ে অদ্ভুত মানুষদের চেম্বারে। সেখানে বিকলাঙ্গ ও অস্বাভাবিক দেখতে মানুষদের নিয়ে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়েছিল দর্শকদের ভয় দেখানোর জন্য। ভেতরে শ একটি অস্বাভাবিক লম্বা আকৃতির মানুষকে দেখে যে তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছিল। এতে শ ভয় পেয়ে দৌড়ে বের হয়ে আসে। তার বাবা তাকে ভয় পেয়ে আসতে দেখে বলে, ছেলে মানুষের মতো ভয় পেতে নেই। এরপর কার্নিভাল থেকেই তিনি শকে একটি গুলতি কিনে দেন। কার্নিভাল থেকে ফেরার পথে তাদের গাড়ি হঠাৎ নষ্ট হয়ে যায়। ঠিক করার জন্য পানির প্রয়োজন হয়। শয়ের বাবা তাকে পানি আনতে টাকা দেন
এবং জানান এইটুকুই তার কাছে আছে, বাকিটা কার্নিভালে খরচ হয়ে গেছে। রাস্তার পাশে স্থানীয় 3 জন ছেলে মেয়ে পানি বিক্রি করছিল। তাদের একজনের নাম রোজ। পানি নেওয়ার পর রোজ জানায় পানির দাম 5 সেন্ট, কিন্তু শ পুরো টাকা দেয়নি। বাকি টাকার বদলে শ রোজকে তার গুলতিটি দিয়ে দেয়। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। শ ওই ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করতে শুরু করে। রোজের সঙ্গেও তার ভালো বন্ধুত্ব হয়। একদিন তারা বনের ধারে খেলছিল। খেলতে খেলতেই শ দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। পেছন থেকে রোজ বারবার মানা করলেও সে শোনেনি। কিছুদূর গিয়ে হঠাৎ শ নিজেকে একা আবিষ্কার করে। সামনে তাকিয়ে সে দেখতে পায় কার্নিভালে যে লম্বা লোকটিকে দেখে সে ভয় পেয়েছিল, সেই লোকটাই এখানে দাঁড়িয়ে আছে, তবে এবার আরও বিশাল আর ভয়ানক রূপে। ভয় পেয়ে শ দৌড়ে পালাতে গেলে দানবটাও তার পিছু নেয়। এক পর্যায়ে শ হোঁচট খেয়ে পড়ে যায়। দানবটি অসংখ্য দাঁত ভরা ভয়ঙ্কর মুখ হা করে তার দিকে এগিয়ে আসে, তাকে খেতে উদ্যত হয়। ঠিক তখনই রোজ সেখানে এসে গুলতি দিয়ে দানবটির চোখে আঘাত করে। এতে দানবটি কিছুক্ষণের জন্য থমকে যায়, আর সেই সুযোগে শ এবং রোজ জঙ্গল থেকে প্রাণে বেঁচে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু দানবটি আসলে কি? কার্নিভাল ছেড়ে সে বাইরে এলোই বা কিভাবে? এদিকে জুনিফার হিল থেকে লিলির চিকিৎসা শেষ হয়। ছাড়ার আগে সে সেখানকার এক নার্সের সঙ্গে কথা বলে। তার নাম ইনগ্রিড। ইনগ্রিডের সঙ্গে লিলির ভালো সম্পর্ক গড়ে ওঠে। লিলি যখন রনির সঙ্গে বন্ধুত্ব নষ্ট হওয়ার কথা বলে এবং জানায় যে এর জন্য সে নিজেকেই দায়ী মনে করে, তখন ইনগ্রিড তাকে বোঝায় লিলি যদি সত্যি রনির সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, তাহলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো না কোনো উপায় সে ঠিকই খুঁজে পাবে। ইনগ্রিড আরও বলে বড়রা সাধারণত শুধু চোখে যা দেখে সেটাই বিশ্বাস করে, তাদের বোঝাতে হলে প্রমাণ দরকার। সে লিলিকে আশ্বস্ত করে যখনই কোনো সমস্যা হবে লিলি যেন বিনা দ্বিধায় তার কাছে এসে সব শেয়ার করে। এদিকে তখন হ্যাংক জেলে বন্দি ছিল। পুলিশ চিফ ক্লিন তার সঙ্গে দেখা করতে আসে। গারদের বাইরে দাঁড়িয়ে সে হ্যাংকে একটি সিগারেট অফার করে। সিগারেট খেতে গিয়ে হ্যাংক কাশতে শুরু করলে চিফ ক্লিন জিজ্ঞাসা করে সে কোন ব্র্যান্ডের সিগারেট খায়। হ্যাংক জানায় সে শুধু এম্বাসি গোল্ড ব্র্যান্ডের সিগারেটই খায়। তখন চিফ বলে এই ব্র্যান্ড খুব বেশি মানুষ খায় না। আসলে এটা ছিল হ্যাংকে দোষী প্রমাণ করার জন্য চিফের একটি চাল। চিফ হ্যাংকে জানায় যেদিন খুনের ঘটনা ঘটেছিল সেদিন একজন ফোন করে তাকে জানিয়েছে হ্যাংকে সে সেখানে দেখেছে। এই তথ্যের ভিত্তিতে চিফ ঘটনাস্থলে গিয়ে এম্বাসি গোল্ডের একটি সিগারেটের প্যাকেট পেয়েছে। এসব বলে সে হ্যাংকে অপরাধ স্বীকার করতে চাপ দেয়, না হলে সেদিন রাতে সে ঠিক কোথায় ছিল তার নির্দিষ্ট ঠিকানা জানতে চায়। কিন্তু হ্যাংক কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, শুধু বলে সে খুনি নয়। এরপর চিফ ক্লিন সেখান থেকে চলে আসে। যাই হোক, হ্যাংকে গ্রেপ্তার করার পর স্কুলে রনিকে আগের চেয়েও বেশি উইয়ার চোখে দেখতে শুরু করে সবাই। প্যাটিকেকের মিন গ্রুপ একদিন তার লকারে রং দিয়ে তার বাবার বিরুদ্ধে কটূক্তি লিখে রাখে। 2 হাত দিয়ে সেই লেখা মুছে রনি ওয়াশরুমে চলে যায় হাত ধুতে। এই দৃশ্য দেখে রিচ উইলকে বলে সবাই বলছে রনির বাবা একজন সাইকো, কিন্তু রনিকে দেখে তার মনে হয় না কোনো সাইকো মানুষ তাকে বড় করেছে। এদিকে ওয়াশরুমে রনি যখন হাত ধুচ্ছিল তখন লিলি সেখানে আসে। স্কুলের নার্সের কাছ থেকে আনা একটি কেমিক্যাল সে রনিকে দেয়, যেটা ব্যবহার করলে সহজে হাতের রং উঠে যাবে। রনি প্রথমে তার সঙ্গে কথা বলতে চায় না, রাগ আর অভিমান থেকে। তার ধারণা একমাত্র লিলির বয়ানের কারণেই তার বাবা জেলে গেছে। লিলি তখন রনিকে জানায় জুনিফার হিলে সে আগেও একবার ছিল। এরপর সুপার শপে যখন সে আবার সেই জিনিসটাকে তার বাবার রূপে দেখে তখন সবাই তাকে পাগল ভেবে আবারও জুনিফার হিলে পাঠায়। তখন মানুষের কাছে তার মাথা খারাপের ধারণাটা বদ্ধমূল হয়ে গেছে। তাই সেদিন সিনেমা হলে আসলে কি ঘটেছিল সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না, বরং আবারও তাকে জুনিফার হিলে পাঠানো হতে পারে। এখন একমাত্র উপায় হলো দানবটা যে সত্যিই আছে তার প্রমাণ সংগ্রহ করা, কারণ মানুষ শুধু প্রমাণেই বিশ্বাস করে। রনি জিজ্ঞেস করে প্রমাণ কিভাবে সংগ্রহ করা যাবে। লিলি তখন একটি ক্যামেরা বের করে দেখায়। রনি সন্দেহ প্রকাশ করে বলে দানবটা তো হুটহাট সামনে আসবে না, ছবি তোলা যাবে কিভাবে? আর ধরো ছবি তোলাও গেল, সেটা ডেভেলপ করবে কে? দোকানে দিলে হয়তো ছবিগুলো ফেরতই দেবে না। লিলি তখন রনিকে জিজ্ঞেস করে তার পরিচিত এমন কেউ আছে কিনা যে ছবি ডেভেলপ করতে পারে। এরপর তারা প্ল্যান করে দানবটার ছবি তুলে প্রমাণ সংগ্রহ করবে, যাতে বড়রা তাদের কথা বিশ্বাস করে। পাশাপাশি যদি প্রমাণ করা যায় যে আসল খুনি ওই দানবটাই, তাহলে রনির বাবা হ্যাংকও মুক্তি পাবে। এদিকে খনন কার্যের জায়গায় পাওয়া গাড়িটি নিয়ে নতুন তথ্য আসে। ফুলার জেনারেল শকে জানায় গাড়িটি 1935 সালের একটি পুরনো হত্যাকাণ্ডের সময়কার। সেই সময় দানবটাকে একবার দেখা গিয়েছিল। গাড়ি যেখানে পাওয়া গেছে তার আশেপাশে প্রায় আধ মাইল এলাকা খোঁজা হয়েছে,
কিন্তু এখনও তেমন কিছু পাওয়া যায়নি। জেনারেল শ তখন বলে তারা যে দানবটাকে খুঁজছে সেটা 1935 সালেরও প্রায় 300 বছর আগের। সেটাকে খুঁজতে হলে আরও কাছে যেতে হবে। ডিক স্পটেই বসে বসে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। যদি দানবটার কাছাকাছি ডিককে নেওয়া যায় তাহলে খুঁজে পাওয়া সহজ হবে। ফুলার প্রশ্ন করে কিভাবে কাছে নেওয়া হবে। জেনারেল শ জানায় আকাশপথে, অর্থাৎ হেলিকপ্টারে। দানবটাকে ট্র্যাক করার জন্য ব্যবহার করা হবে জেনারেল শ এর সেই গুলতিটা, কারণ এটি একসময় দানবটার সংস্পর্শে এসেছিল। এই গুলতির মাধ্যমে দানবটাকে ট্র্যাক করা সম্ভব হতে পারে। ফুলার আশঙ্কা প্রকাশ করে বলে প্রাণীটার কাছাকাছি গেলে যদি সেটা ডিককে মেরে ফেলে তাহলে কি হবে, কারণ পুরো মিশনটাই ডিক ছাড়া সফল করা সম্ভব নয়। জেনারেল শ জানায় ডিকের সঙ্গে মেজর হ্যানলন আর ক্যাপ্টেন রুশো থাকবে। দুজনেই সাহসী, ডিককে সামলাতে পারবে। মিশনের দিন হেলিকপ্টারে করে ডিক, হ্যানলন আর রুশোকে পাঠানো হয়। হ্যানলন আর রুশোকে জানিয়ে দেওয়া হয় ডিক যেদিকে বলবে হেলিকপ্টার নিয়ে সেদিকেই যেতে হবে। কিন্তু কেন এসব করা হচ্ছে তা হ্যানলন ঠিক বুঝতে পারছিল না। হ্যানলন পাইলট সিটে বসে হেলিকপ্টার চালাচ্ছিল, তার পাশে রুশো, পেছনে একটি বক্স হাতে বসেছিল ডিক। হ্যানলন আর রুশো বক্সে কি আছে জানতে চাইলে ডিক কিছুই বলে না। সে শুধু বক্সের ওপর হাত রেখে চোখ বন্ধ করে কোন দিকে যেতে হবে সে নির্দেশ দিতে থাকে। একসময় ডিক ঘামতে শুরু করে, শরীর কাঁপতে থাকে। তাকে অসুস্থ ভেবে হ্যানলন ল্যান্ড করার পারমিশন চাইলে জানানো হয় এই মুহূর্তে ল্যান্ড করা যাবে না। ঠিক তখনই ডিকের চোখ হঠাৎ খুলে যায়। সে উঠে দাঁড়িয়ে দেখে সে পানির ওপর দাঁড়িয়ে আছে। সামনে একটি কার্নিভালের স্টেজ, পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউনের। হঠাৎ স্টেজের সামনের দরজা খুলে যায় আর সে দেখতে পায় দুটি জ্বলন্ত চোখ। কিসের চোখ তা সে বুঝতে পারে না। এই চোখের দিকে তাকিয়ে ডিকের সামনে ভেসে উঠে নানা দৃশ্য, যুদ্ধ, লাশ, ধ্বংস। ঠিক তখনই আকাশ থেকে ছোটদের খেলনা ঝরতে থাকে পানিতে। তাকে সে দেখে অসংখ্য লাশের স্তূপ। কিছু লাশ ভেসে আছে, তাদের মধ্যে সে নিজের দাদিকেও দেখে। তার দাদির লাশ এগিয়ে এসে বলে দানবটা আসছে, বাঁচতে চাইলে দ্রুত চলে যেতে হবে। ডিক সামনে থাকা দরজাটা খুলতে চেষ্টা করে, কিন্তু বাস্তবে সে হেলিকপ্টার দরজাই খুলে ফেলেছিল এই ভীষণ দেখতে দেখতেই। শেষ মুহূর্তে হ্যানলন তাকে ধরে ফেলে আর ডিক নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। ফেরার পর ডিককে হাসপাতালে ভর্তি করা হয়। সে মানসিকভাবে স্থিতিশীল হলে জেনারেল শ তার সঙ্গে দেখা করতে আসে। শ জিজ্ঞেস করে সে কি দানবটাকে দেখেছে। ডিক জানায় সে দানবটাকে দেখেনি, বরং বলা যায় দানবটাই তাকে দেখে ফেলেছে। তার মতে ওদের দেখা হয়ে যাওয়া উচিত হয়নি। এই কাজ চালিয়ে গেলে ভয়াবহ কিছু ঘটতে পারে। দানবটাকে একা ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু জেনারেল শ এই সতর্কবাণী গুরুত্ব দেয় না, বরং এতদূর এগোনোর জন্য ডিককে অভিনন্দন জানায়। এই ঘটনার কিছুদিন পর হ্যানলন ডিককে তার বাসায় ডিনারের আমন্ত্রণ জানায়। সেদিন উইল বাসায় ছিল না। ডিনার টেবিলে গল্প করতে করতে হঠাৎ ডিক উইলের কথা জিজ্ঞেস করে, কিন্তু ডিকের তো উইলের ব্যাপারে জানার কথা নয়। এই প্রশ্নটা হ্যানলনের মাথায় সন্দেহ তৈরি করে। ডিনারের পর তারা দুজনে ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছিল। তখন হ্যানলন ডিককে জিজ্ঞেস করে তারা আসলে কিসের মিশনে কাজ করছে আর সেদিন হেলিকপ্টারে কি হয়েছিল। ডিক জানায় মিশনটি সুপার সিক্রেট, সে কিছুই বলতে পারবে না। তবে নিজের ক্ষমতার কথা সে জানায়, তার মাইন্ড রিড করার ক্ষমতা আছে। হ্যানলন তখন বলে ডিনার টেবিলে উইলের কথা জিজ্ঞেস করার সময় তার মাথার পেছনে শিরশির অনুভূতি হচ্ছিল, যেমনটা হয়েছিল সেদিন রাতে যখন তার ওপর আক্রমণ করা হয়েছিল। তার মানে সেই রাতে আক্রমণকারীদের মধ্যে একজন ডিক ছিল কিনা। ডিক স্বীকার করে সে সেদিন সেখানে ছিল। এরপর সে হ্যানলনকে বলে মানুষ মৃত্যুর ঠিক আগে সাধারণত পরিবারের কথা বা কোনো সুন্দর স্মৃতির কথা ভাবে, কিন্তু হ্যানলন বন্দুকের নলের সামনে থেকেও এসব ভাবেনি, বরং পরিস্থিতি বিশ্লেষণ করছিল। তার মস্তিষ্কের ভয় তৈরি করার অংশটাই যেন কাজ করে না। এমন মানুষ সে খুব কমই দেখেছে। এদিকে দেরিতে খনন কার্য শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা একটা মিটিং ডাকে। তারা বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছে, কিভাবে মিলিটারিদের থামানো যায় তা নিয়ে তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। সেখানে রোজও উপস্থিত ছিল, যে দানবটাকে নিজ চোখে দেখেছে। তার ভাগ্নের টানিয়েল, যে দূর থেকে খনন কার্যের উপর নজর রাখছিল, সে এসে জানায় ওই গাড়িটি 1935 সালের হত্যাকাণ্ডের সময়কার। রোজ টানিয়েলকে বলে যে কোনো মূল্যে এই খনন কার্য বন্ধ করতে হবে, না হয় জানতে হবে মিলিটারিরা কেন এই খনন করছে। সবাই রোজ প্রস্তাব দেয় মিলিটারিদের উকিল নোটিশ পাঠানো হোক, কিন্তু কেউই তার কথাকে খুব একটা গুরুত্ব দেয় না। শেষ পর্যন্ত সে নিজেই উকিল নোটিশ পাঠায়। নোটিশ পেয়ে জেনারেল শ রোজের দোকানে তার সঙ্গে দেখা করতে আসে। কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা আর কুশল বিনিময়ের পরে রোজ তাকে জিজ্ঞেস করে সে কিভাবে তাকে মনে রেখেছে।
কারণ ডেরি থেকে কেউ চলে গেলে সাধারণত এখানকার স্মৃতি তাদের মনে থাকে না। তাছাড়া তাদের পরিচয় ছিল অল্প সময়ের। জেনারেল শ জানায় তার বাবার ট্রান্সফারের সময় রোজ তাকে গুলতিটা ফিরিয়ে দিয়েছিল যাতে সে তাকে মনে রাখে। এরপর জেনারেল শ উকিল নোটিশের কথা তোলে এবং বলে এই নোটিশ দেখেই তার রোজের কথা মনে পড়ে। রোজ তখন বুঝতে পারে এই খনন কার্যের দায়িত্বে আছে জেনারেল শ নিজেই। সে জিজ্ঞেস করে কেন এই খনন চলছে। জেনারেল শ জানায় পুরনো পাইপলাইন খোঁজা আর মাটির পরীক্ষা নিরীক্ষার জন্যই এই খনন। রোজ পাল্টা বলে এই খনন করতে গিয়ে তারা স্থানীয় পূর্বপুরুষদের কবর আর পবিত্র জায়গাও ধ্বংস করে ফেলছে। জেনারেল শ তখন প্রস্তাব দেয় যেসব জায়গা বাদ দিয়ে খনন করতে হবে রোজ যেন সেগুলো দেখিয়ে দেয়, তাহলেই সমস্যার সমাধান হবে। রোজ জানায় সে তার কমিউনিটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবে। তো যাই হোক, লিলি আর রনি দানবটার ছবি তুলে প্রমাণ সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রশ্ন হলো ফটো ডেভেলপ করবে কে? তখন রনির মাথায় উইলের কথা আসে। সে জানতো উইল সায়েন্স বিষয় নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে, হয়তো উইলই পারবে ছবি ডেভেলপ করতে। তাই তারা দুজন উইলের কাছে যায়। তখন উইল আর রিচ একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। রনি উইলকে জিজ্ঞেস করে ক্যামেরায় তোলা ছবি সে ডেভেলপ করতে পারবে কিনা। উইল বলে সে পারে, কিন্তু জানতে চায় কি দরকার। রনি তখন বলে এমন কিছু যা শুনলে হয়তো তারা দুজনই বিশ্বাস করবে না। উইল জানায় সে রনির কথা বিশ্বাস করবে। এরপর রনি পুরো ঘটনাটা রিচ আর উইলকে খুলে বলে। লিলি আর রনি চলে যাওয়ার পর রিচ উইলকে জিজ্ঞেস করে সে আসলে কি রনির কথা বিশ্বাস করেছে। উইল বলে সে ঘটনাগুলো বিশ্বাস না করলেও রনিকে বিশ্বাস করে, আর সত্যি বলতে সে আসলে ফটো ডেভেলপ করতেও পারে না, কথার তালে তালে বলে ফেলেছিল। রিচ তখন আন্দাজ করে উইল সম্ভবত রনিকে পছন্দ করে। বিষয়টা সরাসরি জিজ্ঞেস করলে উইল হেসে উড়িয়ে দেয়। পরদিন তারা বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে ডেরি সেই টাওয়ারে যায়। সেখানে গিয়ে তারা ভাবতে থাকে কিভাবে দানবটার ছবি তোলা যায়। ছবি তুলতে হলে দানবটাকে তাদের সামনে আসতেই হবে, হয় তাকে সামনে আসার জন্য অপেক্ষা করতে হবে, নয়তো কোনোভাবে তাকে সামনে আনতে হবে। উইল জিজ্ঞেস করে ওটা দেখতে কেমন। লিলি জানায় জিনিসটা এক এক সময় এক এক রূপ ধরে আসে। যেমন লিলির সামনে ওটা তার বাবার রূপ নিয়েছিল, আর রনির সামনে তার মায়ের রূপে এসেছিল। কিন্তু আসলে ওটা কি তা কেউই বুঝে উঠতে পারে না। এই সময় রিচ বলে ওটা হয়তো কোনো খারাপ আত্মা। আত্মা মূলত দুই ধরনের হয়, ভালো আর খারাপ। খারাপ আত্মারাই বিভিন্ন রূপ ধরে মানুষের সামনে এসে ভয় দেখায়। সে আরও জানায় কিউবাতে তার এক চাচা আছে যে তান্ত্রিক ধরনের মানুষ। কেউ তার সঙ্গে শত্রুতা করলে সে তাদের পেছনে খারাপ আত্মা লেলিয়ে দিত। লিলি তখন রিচকে জিজ্ঞেস করে এই খারাপ আত্মা ডাকার উপায় তার চাচা কখনো তাকে শিখিয়েছে কিনা। রিচ জানায় সে নাকি আত্মা ডাকার রিচুয়াল জানে। রিচের পরিকল্পনা অনুযায়ী চারজন গভীর রাতে কবরস্থানে যায় আত্মা ডাকতে। সেখানে গিয়ে মোমবাতি, রসুন সহ আরও কিছু জিনিস মাঝখানে রেখে তারা চারজন গোল হয়ে বসে। মজার ব্যাপার হলো রিচ আসলে আত্মা ডাকার নিয়মই জানে না, আন্দাজে সব করাচ্ছিল। বসার আগে সে সবাইকে জানিয়ে দেয় রিচুয়াল শেষ হওয়ার আগে কেউ সার্কেল ভেঙে উঠবে না। কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও কিছুই ঘটে না। তখন লিলি বলে হয়তো তারা মুখোমুখি হয়ে বসে আছে বলেই আত্মা আসছে না। এরপরে সবাই পেছন ফিরে বসে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে একসময় রিচের প্রচণ্ড প্রস্রাবের চাপ আসে। সে উঠে যেতে চাইলে লিলি তাকে মনে করিয়ে দেয় সে নিজেই বলেছিল রিচুয়াল শেষ না হওয়া পর্যন্ত ওঠা যাবে না। রিচ তখন বলে প্রয়োজন হলে ওঠা যায়, এটা নাকি তার কাজিন তাকে বলেছিল। এই কথাতেই সে ধরা পড়ে যায়, কারণ এর আগে সে বলেছিল এসব সে তার চাচার কাছ থেকে শিখেছে। ধরা পড়ে যাওয়ার পর উইল লিলি আর রনিকে জানায় রিচ আর সে শুধু তাদের সঙ্গ দিতে চেয়েছিল, আসলে ভূতপ্রেত বলে কিছুই নেই। লিলি এই কথা শুনে ভীষণ রেগে যায়। তারা সবাই সাইকেলে করে এসেছিল। লিলি আর রনি রাগ করে সাইকেল চালিয়ে চলে যেতে থাকে, আর রিচ ও উইল তাদের পিছু নেয়। কবরস্থানের গেটের দিকে যেতে যেতে হঠাৎ করেই তারা দেখে গেটটা যেন দূরে সরে যাচ্ছে। এরপর হঠাৎ কবরস্থানের ভেতরে বিকট শব্দে ফাটল ধরতে শুরু করে। তারা চারজনই আতঙ্কিত হয়ে পড়ে। মাটি ফেটে নিচ থেকে আগুন বের হতে থাকে। ফাটল থেকে বাঁচতে সবাই যার যার মতো পালাতে থাকে, আর এভাবেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। লিলি হঠাৎ তার পেছনে টেডির আত্মাকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে সাইকেল চালাতে চালাতেই ক্যামেরা বের করে তার ছবি তোলে, কিন্তু ক্যামেরাটা গাছের ডালে আটকে যায়। লিলির পেছনে থাকা রনি ক্যামেরাটা ধরতে পারলেও সেটাও তার হাত থেকে ছিটকে পড়ে যায়। তখন রিচ ক্যামেরাটা কুড়িয়ে নেয়। এরপরে রিচকে প্রথমে তার চাচার আত্মা, তারপর সুজির আত্মা ধাওয়া করে। রিচ সুজির আত্মার একটি ছবি তুলতে সক্ষম হয়। এদিকে উইল আত্মাদের ধাওয়া খেতে খেতে একটি ঢালো জায়গা দিয়ে নিচে পড়ে যায়।
সুজির ধাওয়া খেয়ে রিচও সেই ঝালু পথ দিয়ে সাইকেল নিয়ে নামতে থাকে, কিন্তু তার হাত থেকে ক্যামেরাটা পড়ে যায়। এইবার ক্যামেরাটা কুড়িয়ে নেয় উইল। সে একটি ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়েছিল, সেখানে সে কাউকে দেখতে পেয়ে সেই ভাঙা ঘরটার দিকে এগিয়ে যায়। অন্যদিকে রিচ, লিলি আর রনি কোনোভাবে কবরস্থান থেকে বের হয়ে আসে। তারা বাইরে দাঁড়িয়ে উইলের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর উইলও সেখানে পৌঁছে যায়। রিচ আর উইল রনি আর লিলির কথা অবিশ্বাস করার জন্য তাদের কাছে ক্ষমা চায়। এরপর তারা সেই রাতেই ডেরি হাই স্কুলে যায় ফটো ডেভেলপ করার জন্য। দেয়াল টপকে চুপি চুপি স্কুলের স্টুডিওতে ঢুকে পড়ে। একটি টিউটোরিয়াল বইয়ের নির্দেশনা অনুসরণ করে তারা নিজেরাই ছবিগুলো ডেভেলপ করতে সক্ষম হয়। টেডি আর সুজির আত্মার ছবি তারা সত্যি তুলতে পেরেছিল। প্রমাণ হাতে পেয়ে সবাই খুব আনন্দিত হয়। ঠিক তখনই উইলের তোলা সেই ধ্বংসস্তূপের ছবিটা ডেভেলপ হয়, যেটাতে আবছাভাবে একটি ক্লাউনের অবয়ব দেখা যাচ্ছিল। তো ভূত আর দানবের বিভিন্ন রূপের ছবি তারা পেয়ে গেল। কিন্তু এই ছবিগুলো দেখিয়ে কি তারা বড়দের বিশ্বাস করাতে পারবে? আর কি তারা সত্যি রনির বাবা হ্যাংকে বাঁচাতে পারবে? যাই হোক, ফটোগুলো ডেভেলপ করার পর তারা পরদিন সকালেই সেগুলো ডেরি পুলিশ ডিপার্টমেন্টে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল সেদিন সিনেমা হলে কি ঘটেছিল সেটা পুলিশকে সত্যি সত্যি জানানো এবং দানব যে বাস্তবেই আছে তার প্রমাণ হিসেবে ছবিগুলো দেখানো, যাতে পুলিশ তাদের কথা বিশ্বাস করে এবং রনির বাবা হ্যাংক নির্দোষ প্রমাণিত হয়। লিলি যখন সিনেমা হলে ঘটে যাওয়া ঘটনাগুলো পুলিশ চিফ ক্লিনকে জানায়, তখন তিনি প্রশ্ন করেন লিলি আগে কেন এসব কথা বলেনি, আর গভীর রাতে তারা কবরস্থানে কি করতে গিয়েছিল। উইল জবাব দেয় বাড়ি ফেরার শর্টকাট হিসেবে তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। পুলিশ তখন প্রশ্ন তোলে তাহলে ক্যামেরা সঙ্গে নেওয়া হয়েছিল কেন? রনি জানায় যদি আবার দানবটা সামনে আসে তাহলে তার ছবি তুলবে। এই উদ্দেশ্যেই তারা আগে থেকেই প্রস্তুত ছিল। এরপর চিপ ছবিগুলো দেখতে শুরু করে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো যেসব ছবিতে আগের রাতে দানবের উপস্থিতি ছিল সেগুলোতে এখন আর কিছুই নেই। সেখানে শুধু কবরস্থানের সাধারণ ছবি দেখা যায়। শুধু একটি ছবিতে অস্পষ্টভাবে একটি ক্লাউনের অবয়ব দেখা যাচ্ছিল। লিলিরা সেই ছবিটাই চিফকে দেখানোর চেষ্টা করে, কিন্তু চিফ মনে করেন তারা সবাই মন গড়া গল্প বলছে আর ক্লাউনটি আসলে কোনো মূর্তির ছবি ছাড়া কিছুই নয়। চিফ ক্লিন্ট লিলিকে কড়া ভাষায় সতর্ক করে দেন, আবার এমন কল্পিত গল্প বললে তাকে ফের জুনিফার হিলে পাঠানো হবে। পুলিশের কাজে বিরক্ত না করতে বলে তিনি তাদের সেখান থেকে বিদায় করে দেন। হতাশ হয়ে তারা সবাই ফিরে আসে। পরদিন স্কুলে লিলি, রনি, উইল আর রিচ একসাথে বসে বিষয়টা নিয়ে আলোচনা করে। তারা বুঝতে পারে দানবটা ইচ্ছাকৃতভাবেই তাদের সঙ্গে এই খেলাটা খেলছে। কোনো প্রমাণ না থাকায় বড়দের বিশ্বাস করানো অসম্ভব। তারা সিদ্ধান্ত নেয় দানবটার বিষয় জানতে হলে আগে জানতে হবে এর আগেও কি ডেরিতে এমন ঘটনা ঘটেছে কিনা। সেটা জানতে পারে একমাত্র এখানকার স্থানীয় মানুষজনই। রনি লিলিকে তার মায়ের কাছে জিজ্ঞেস করতে বলে, কারণ লিলির মা এই শহরের স্থানীয়। কিন্তু লিলি জানায় সে তার মায়ের কাছে কিছুই জিজ্ঞেস করতে পারবে না। জিজ্ঞেস করলেই তার মা ভাববে সে আবার অসুস্থ হয়ে পড়েছে আর তাকে ফের জুনিফার হিলে পাঠিয়ে দেবে। রনি তখন জানায় তাদের খুব দ্রুত কিছু একটা বের করতে হবে। পুলিশ খুব শিগগিরই তার বাবাকে শ্মশান জেলে পাঠিয়ে দেবে, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। তখন লিলি বলে সে এমন একজনকে চেনে যিনি স্থানীয় এবং যার কাছে এসব প্রশ্ন করার সুযোগ আছে। এরপর লিলি জুনিফার হিলের নার্স ইনগ্রিডের সঙ্গে দেখা করতে যায়। সে ইনগ্রিডকে জিজ্ঞেস করে এর আগেও কি কখনো বাচ্চারা এভাবে নিখোঁজ হয়েছিল। ইনগ্রিড জানায় 1930 সালের দিকে একবার অনেক বাচ্চা হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। তখন শহরের অবস্থা খুব খারাপ ছিল, খাবারের অভাব, অশান্তি, দারিদ্র্য। অনেকেই ভেবেছিল বাচ্চারা হয়তো পালিয়ে গিয়েছিল। লিলি জানতে চায় সে সময় কি কোনো দানব দেখা গিয়েছিল বা সিনেমা হলের ঘটনার মতো কিছু হয়েছিল কিনা। ইনগ্রিড জানায় তেমন কোনো ঘটনার কথা সে শোনেনি, তবে সে লিলিকে হতাশ হতে মানা করে, প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যেতে বলে। ইনগ্রিড আশ্বাস দেয় যদি সত্যি এমন কিছু থাকে একদিন না একদিন লিলি তার অস্তিত্বের প্রমাণ পাবেই। এদিকে একদিন রোজ ঘর সাজানোর সেকেন্ড হ্যান্ড কিছু জিনিস পৌঁছে দিতে ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে শার্লটের বাড়িতে যায়। শার্লট আগে একবার রোজের দোকান থেকে এসব জিনিস কিনেছিল। শার্লট রোজকে চা অফার করে। চা খেতে খেতে গল্প করতে গিয়ে শার্লট জানতে পারে রোজের পূর্বপুরুষরাও ডেরিতে থাকতো। রোজ নিজেও জন্মের পর থেকেই এখানেই আছে, যদিও দেশ ভাগ হয়ে যাওয়ার পর তার অনেক আত্মীয় সীমান্তের ওপারে থেকে গেছে। রোজের কাছে যদিও এসব শুধু ম্যাপে আঁকা দাগ ছাড়া আর কিছুই নয়। রোজ শার্লটকে জিজ্ঞেস করে হ্যানলনের নতুন পাইপলাইন আর মাটি পরীক্ষার কাজ কেমন চলছে। শার্লট জানায় হ্যানলন একজন পাইলট, তাই এসব কাজ তার করার কথা নয়, আবার হতেও পারে। কারণ কি কাজ সেটা জানতে চাইলে সে শুধু বলে ন্যাশনাল সিকিউরিটির কাজ, খুব সিক্রেট। এরপর শার্লট জানতে চায় থিয়েটারে বাচ্চাদের হত্যাকাণ্ডে ভয় পাওয়ার মতো কিছু আছে কিনা। রোজ বলে ডেরি খুব সুন্দর জায়গা,
কিন্তু মাঝে মাঝে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে, তাই যারা খুব কাছের মানুষ তাদের পাশে রাখাই ভালো। এদিকে ডিক জেনারেল শয়ের কাছে আড্ডা আর বিশ্রামের জন্য একটা জায়গা চেয়েছিল। তাকে এমন একটি জায়গা দেওয়া হয় যা মিলিটারি বেস থেকে অনেক দূরে, জঙ্গলের কাছে। ঘরটি আগে মিলিটারিদের স্টোর রুম ছিল, এখন পরিত্যক্ত, খুব নোংরা আর অগোছালো। ডিক তার মিলিটারি বন্ধুদের সঙ্গে মিলে সেটি পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। এদিকে একদিন উইল বাড়ি ফিরে নিজের ওয়ার্ড্রোবের ভেতরে লুকিয়ে রাখা সেই রাতের ছবিগুলো খুঁজতে থাকে। তখন তার মা শার্লট ছবিগুলো হাতে নিয়ে তার সামনে আসে, জিজ্ঞেস করে সে কি এগুলি খুঁজছিল আর কোথা থেকে ছবিগুলো তুলেছে। উইল জানায় তার বন্ধু রনির বাবাকে থিয়েটারের হত্যাকাণ্ডে পুলিশ অভিযুক্ত করেছে, কিন্তু সে নির্দোষ, তাই প্রমাণ জোগাড় করতে সে সাহায্য করছিল। কবরস্থানে গিয়ে তাদের পেছনে কিছু একটা লেগে যায়, কোনো রকমে তারা পালিয়ে বাঁচে। এই কথা শুনে শার্লট উইলকে স্কুল আর বাড়ি ছাড়া কোথাও যেতে নিষেধ করে, যতদিন না এসব ঘটনার আসল কারণ বুঝতে পারছে। পরদিন ছিল সাপ্তাহিক ছুটি। শার্লট হ্যানলনকে বলে উইলকে নিয়ে কোথাও ঘুরে আসতে। দেরিতে আসার পর হ্যানলন আলাদাভাবে উইলকে সময় দিতে পারেনি। হ্যানলন তাই উইলকে মাছ ধরতে নিয়ে যায়। ডেরির জঙ্গলের ভেতরে অল্প পানির একটি নদীর মতো জায়গায় তারা বড়শি ফেলে দাঁড়িয়ে থাকে। একসময় টোপ শেষ হয়ে গেলে হ্যানলন গাড়ি থেকে খাবার আনতে যায়। হ্যানলন চলে যেতেই উইল দেখে একটি মাছ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে নিচু হয়ে তাকাতেই হঠাৎ একটি হাত তাকে টেনে পানির নিচে ডুবিয়ে দেয়। উইল পানি নিচে দেখে এটা তার বাবা হ্যানলন। প্লেন ক্র্যাশের পর পোড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। সেই অবয়ব তাকে বলে একদিন সেও এভাবেই পুড়ে যাবে। এদিকে হ্যানলন ট্রেন মিলিটারি, গাড়ির কাছে দাঁড়িয়েই পানির শব্দে বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। সে দৌড়ে এসে উইলকে পানির ভেতর থেকে টেনে তোলে। উইল তখনও ভয়ে কাঁপছে। সে হ্যানলনকে সবটা বলে। প্রথমে হ্যানলন বিশ্বাস না করলেও উইলের হাতে রক্ত আর আঁচড়ের দাগ দেখে তার সন্দেহ সত্যিতে পরিণত হয়। উইল তখন বলে ডেরিতে খুব খারাপ কিছু আছে, খুবই খারাপ। হঠাৎ তারা কিছুটা দূরে জঙ্গলের ভেতরে একটি লাল বেলুন দেখতে পায়। এমন জায়গায় বেলুন থাকার কোনো যুক্তি নেই। হ্যানলনের সন্দেহ আরও গভীর হয়, ডিক এসব বিষয়ে কিছু জানে কি না। এই আশায় হ্যানলন ব্ল্যাক পিপলদের সেই স্পটে যায় ডিকের সঙ্গে দেখা করতে। ডিক আর তার বন্ধুরা তখন ঘর পরিষ্কার করছিল। ডিক বাইরে গাড়ির কাছে আসতেই তার চোখের সামনে ভেসে ওঠে তার দাদি তাকে সাবধান করে দিচ্ছে, সামনে ভয়ঙ্কর বিপদ। ঠিক তখনই হ্যানলন সেখানে পৌঁছে যায়। ডিক তাকে ডিনারের জন্য ধন্যবাদ জানায়। এরপর হ্যানলন জিজ্ঞেস করে ডেরিতে আসলে তারা কি খুঁজছে, জেনারেল শ কি চায়, আর এসবের পেছনে কি রহস্য আছে। ডিক জানায় সে কিছুই জানে না, জানতেও চায় না। তাকে যা বলা হয় সে শুধু সেটাই করে। হ্যানলন তখন মাছ ধরার সময় উইলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা ডিককে জানায়। হ্যানলন বলে সে প্রথমে এসব উইলের কল্পনা ভেবেছিল, কিন্তু ক্ষতগুলো কোনো সাধারণ প্রাণীর কাজ নয়। ডিক জানায় এই ব্যাপারে সে কিছুই জানে না, শুধু হ্যানলনকে সাবধানে থাকতে বলে সে নিজের কাজে ফিরে যায়। যাই হোক, কবরস্থানে উইলদেরকে রাতের বেলা কিছু একটা ধাওয়া করেছিল। এই ঘটনা শোনার পরে শার্লট পুলিশের কাছে যায়। সে চিফ ক্লিনকে জানায় যদি এমন কেউ এখনও বাইরে ঘুরে বেড়ায় যে বাচ্চাদের ভয় দেখাচ্ছে, তাহলে সেই লোকটি আসল অপরাধী আর হ্যাঙ্ক নির্দোষ। কিন্তু চিফ ক্লিন তাকে বলে হ্যাঙ্কের অপরাধ প্রমাণ হয়ে গেছে। তাছাড়া হ্যাঙ্ক নিজের পক্ষে ডিফেন্সও দিতে পারেনি, সে বলতেই পারেনি সেই রাতে কোথায় ছিল। চিফ শার্লটের সাথে প্রায় ইগনোর করেই কথা বলছিল, কারণ সে একজন ব্ল্যাক উইম্যান। শার্লট এরপর হ্যাঙ্কের সাথে দেখা করার অনুমতি চায়, কিন্তু চিফ জানিয়ে দেয় শার্লট যেহেতু উকিল নয় বা হ্যাঙ্কের পরিবারের সদস্যও না, তাই সে তার সাথে দেখা করতে পারবে না। এরপর শার্লট হ্যাঙ্কের বাড়িতে যায় হ্যাঙ্কের মায়ের সাথে দেখা করতে। সেই সময় রনিও বাড়িতে ছিল। শার্লট হ্যাঙ্কের মাকে জানায় সে উকিল না হলেও সাউথে ব্ল্যাক পিপলদের অধিকার আদায়ের আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। সে হ্যাঙ্ককে সাহায্য করতে চায় এবং যেভাবেই হোক তাকে জেল থেকে বের করে আনবে। তাছাড়া রনিও তার ছেলের বন্ধু, এই কাজটা সে ব্যক্তিগত দায়িত্ব হিসেবেই করতে চায়। কিন্তু হ্যাঙ্কের মা জানায় ঘটনার দিন হ্যাঙ্ক নিজের রুমেই ছিল, কিন্তু কেউ একজন তাকে রাস্তায় দেখেছে বলে পুলিশকে জানিয়েছে। এছাড়া হ্যাঙ্ক নিজেও বলতে চায় না সে আসলে কোথায় ছিল, তাই তার ধারণা কেউই তাকে সাহায্য করতে পারবে না। তবুও শার্লট হাল ছাড়ে না। সে বলে হ্যাঙ্ক কোথায় ছিল সেটা না বলা মানে এই নয় যে সে খুন করেছে। এরপর সে পরিবারের পক্ষ থেকে হ্যাঙ্কের সাথে দেখা করার অনুমতির লিখিত ডকুমেন্ট নিয়ে নেয়। এদিকে উইলের সাথে ঘটে যাওয়া ঘটনার পর উইল, লিলি, রনি আর রিচ সেই টাওয়ারে দেখা করে। তারা বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে। উইল জানায় সে পানির নিচে তার বাবাকে যে অবস্থায় দেখেছে ঠিক সেই দৃশ্য সে আগেও শুধু স্বপ্নেই দেখত।
এবং ভয় পেত। এই ব্যাপারটা কেউ জানতো না। তাহলে দানবটা কিভাবে জানলো? তখন উইলের মাথায় একটা বিষয় আসে। দানবটা শুধু তাদের ভয় দেখাচ্ছে, কিন্তু মেরে ফেলছে না। হতে পারে সে এখনো তাদের মারতে চাচ্ছে না, শুধু ভয় দেখাচ্ছে। উইল বলে, কিছু শিকারী প্রাণী আছে যারা শিকারকে খাওয়ার আগে ভয় দেখায়। ভয় পেলে শরীর থেকে এক ধরনের হরমোন বের হয় যা রক্তের স্বাদ বাড়িয়ে দেয়। হতে পারে এই দানবটাও ঠিক সেভাবেই শিকার করে, কিন্তু রিচ এটা মানতে চায় না যে দানবটা তাদের খেতে চায়। তখন রনি বলে, ম্যাটি, ফিল, টেডি এরা সবাই মরার কিছুদিন আগেই অদ্ভুত সব জিনিস দেখত আর ভয় পেত। লিলি তখন বলে, ম্যাটি আসলে মারা গেছে কিনা সেটা এখনো নিশ্চিত না। তারা বুঝতে পারে দানবটার হাত থেকে বাঁচতে হলে ভয় পাওয়া বন্ধ করতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? লিলি জানায় একটা উপায় আছে। পরদিন সে স্কুলে 4টা পিল নিয়ে আসে। এগুলো তার মা নার্ভাস হলে খায়, নার্ভ শান্ত রাখার জন্য। তারা সিদ্ধান্ত নেয় যখনই অদ্ভুত কিছু দেখা শুরু হবে তখনই পিল খাবে এবং সবসময় সঙ্গে রাখবে। সেদিন ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে পড়ানো হচ্ছিল। লিলির পেছনের সিটে বসেছিল মার্স। দূর থেকে প্যাটিকেক ইশারায় মার্সকে দিয়ে লিলির সাথে কথা বলাতে চাইছিল। হয়তো মার্সকে ব্যবহার করে লিলিকে হেনস্থা করার প্ল্যান ছিল এটা। মার্স লিলির কাছে এসে তার আগের ব্যবহারের জন্য সরি বলে এবং একসাথে লাঞ্চ করার প্রস্তাব দেয়। লিলি রাজি হলে তারা একসাথে লাঞ্চ করতে বসে। মার্স বলে তারা ফার্স্ট ক্লাস থেকে বেস্ট ফ্রেন্ড ছিল এবং এখন সে প্যাটিকেকদের সাথে মিশতে চায় না, লিলির সাথে নতুন করে বন্ধুত্ব করতে চায়। লিলি খুশি হয়। এই সময় স্কুলের একজন হ্যান্ডসাম ছেলে টিম এসে তাদের হ্যালো বলে চলে যায়। মার্স বলে টিম হয়তো লিলিকে পছন্দ করে। লিলি দেখে টিম সত্যি তার দিকে তাকিয়ে আছে। মার্স তাকে টিমের সাথে কথা বলতে উৎসাহ দেয়। লিলি খুশি হয়ে আগে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে, কিন্তু পুরো ব্যাপারটাই ছিল সাজানো। প্যাটিকেকের প্ল্যান ছিল লিলি টিমের কাছে গেলে টিম পুরো স্কুলের সামনে তাকে অপমান করবে। লিলি ওয়াশরুমে যাওয়ার পর প্যাটিকেক মার্সকেও সেখানে পাঠায় যাতে লিলি আর সিদ্ধান্ত বদলাতে না পারে। ওয়াশরুমে মার্স লিলিকে মেকআপ করতে সাহায্য করতে চায়। লিলি টয়লেটে যাওয়ার সময় বলতে থাকে সে বিশ্বাসই করতে পারছে না টিম তাকে পছন্দ করে। এতে মার্জের গিল্টি ফিল হতে থাকে। তার মনে পড়ে প্যাটিকেক কিভাবে তাকে পোশাক নিয়ে বুলি করত। সে কান্না করতে করতে সত্যি বলতে চায়। ঠিক তখনই মার্স দেখে তার চোখ দুটো বের হয়ে আসছে। সে আমার চোখ বলে চিৎকার করতে থাকে। লিলি ভেতর থেকে বুঝে যায় ভয়ঙ্কর কিছু হচ্ছে। সে মার্সকে চোখ বন্ধ করতে বলে। নার্ভ শান্ত করার পিল বের করতে গিয়ে তাড়াহুড়োয় সেটা কোমরে পড়ে যায়। এই অবস্থাতেই মার্স ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। স্কুলের এক্সপেরিমেন্ট রুমে গিয়ে সে একটা মেশিনের কাটারের নিচে নিজের চোখ রেখে দেয়। একটি চোখ কেটেও ফেলে। তখন লিলি সেখানে পৌঁছে তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু মার্স থামে না। ছুরি তুলে আরেকটা চোখ কাটতে যায়। লিলি জোর করে তার হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। মার্জের চিৎকারে ততক্ষণে লোক জড়ো হয়ে যায়। আহত মার্জ আর লিলির হাতে ছুরি দেখে সবাই ধরে নেয় লিলি মার্জকে আক্রমণ করেছে। যাই হোক, এদিকে হ্যাঙ্কের মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে শার্লট হ্যাঙ্কের সাথে দেখা করতে যায়। সে তাকে জেল থেকে বের করে আনার প্রতিশ্রুতি দেয়। এরপর নানাভাবে প্রশ্ন করে জানতে পারে ঘটনার দিন আসলে হ্যাঙ্ক কোথায় ছিল। সত্যিটা হলো সেদিন রাতে হ্যাঙ্ক একজন বিবাহিত মহিলার সাথে ছিল। শুধু তাই নয়, সেই মহিলা ছিল হোয়াইট, অর্থাৎ সাদা চামড়ার। তখনকার সময়ে ব্ল্যাক পিপল আর হোয়াইট পিপলদের মধ্যে সম্পর্ক ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এই বিষয়টা প্রকাশ্যে এলে হ্যাঙ্ককে শুধু জেলেই পাঠানো হতো না, বরং জেলে নেওয়ার আগেই রাস্তায় মেরে ফেলার সম্ভাবনা ছিল। সেই হোয়াইট মহিলার জীবনও হয়ে উঠত ভয়াবহ দুর্বিষহ। এই কারণে হ্যাঙ্ক সেই রাতে কোথায় ছিল সেই বিষয়ে কখনো মুখ খোলেনি। শার্লটকেও সেই বিষয়টা গোপন রাখার অনুরোধ করে। শার্লট হ্যাঙ্ককে আশ্বাস দেয় যেভাবেই হোক সে তাকে জেল থেকে বের করে আনবেই। এদিকে শার্লটকে থানায় হ্যাঙ্কের সাথে দেখা করতে যেতে দেখে ফেলে রুশো। বিষয়টা সে হ্যানলনকে জানায়। সেদিন বাসায় ফিরে হ্যানলন শার্লটকে এসব ঝামেলা থেকে দূরে থাকতে বলে। তখন শার্লট তাকে জানায় সে যেমন হ্যানলনের কাজে হস্তক্ষেপ করে না, ঠিক তেমনই হ্যানলনও যেন তাকে তার কাজ করতে দেয়। এই বিষয়টা নিয়ে হ্যানলন আর শার্লটের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এদিকে রোজ জেনারেল শকে ডেরির যেসব জায়গা খনন না করতে বলেছিল তারা মূলত সেই জায়গাগুলোতেই খনন করেছে। তাদের ধারণা ছিল সেখানেই কিছু না কিছু পাওয়া যাবে, কিন্তু কর্নেল ফুলার এসে জেনারেল শকে জানায় ওই জায়গাগুলোতে কিছুই পাওয়া যায়নি। জেনারেল শ তখন বলে রোজ একজন বুদ্ধিমতী মহিলা, সে আগেই বিষয়টা বুঝে গিয়েছিল, আর এখন ওই জায়গাগুলো খনন করে আমরা তার সন্দেহকেই সত্যি প্রমাণ করে দিলাম। এরপর জেনারেল শ নির্দেশ দেয় খনন এলাকার বাইরে থেকে নজর রাখা স্থানীয় ছেলে টেনিয়েল আর তার বন্ধুদের ধরে আনা হোক। আসলে জেনারেল শ এর উদ্দেশ্য ছিল দানবটাকে ক্যাপচার করা,
এবং সম্ভাব্য আসন্ন রাশিয়ার সাথে যুদ্ধে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। সে জানতো দানবটা জেগে উঠেছে এবং তার ফিডিং সাইকেল শুরু হয়ে গেছে, তাই দানবটা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার আগেই সে এটাকে ধরে ফেলতে চায়। এদিকে এক রাতে উইলের ঘুম আসছিল না। সে উঠে জানালা দিয়ে টেলিস্কোপের মাধ্যমে বাইরে তাকাচ্ছিল। হঠাৎ সে আবছাভাবে দেখতে পায় একটা গাছের নিচে দাঁড়িয়ে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে উইল চিৎকার করে ওঠে। তার চিৎকারে হ্যানলনের ঘুম ভেঙে যায়। সে দৌড়ে উইলের ঘরে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। উইল জানায় জানালা দিয়ে কেউ একজন তার দিকে তাকিয়েছিল। শার্লট সেখানে এলে হ্যানলন তাকে দোষারোপ করে বলে এইসব কাজে জড়িয়ে শার্লট এখানে শত্রু বানিয়ে ফেলেছে, তাই এখন কেউ তাদের ওপরে নজর রাখছে। এরপর হ্যানলন বাইরে যায় দেখতে কে নজর রাখছিল, কিন্তু বাইরে কাউকে খুঁজে পায় না। শুধু দেখে একটা গাছের ডালে বাঁধা লাল রঙের বেলুন, ঠিক যেমনটা সে সেদিন নদীর ঘটনার পর দেখেছিল। তখন হ্যানলনের সন্দেহ আরো গভীর হয়। যাই হোক, ট্যানিয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টাডিতে আনা হয়। তাকে একটা রুমে বন্দি করে সেখানে ডিককে পাঠানো হয় জিজ্ঞাসাবাদ করতে। বাইরে থেকে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছিল জেনারেল শ আর হ্যানলন। জেনারেল শ হ্যানলনকে জানায় তারা যে জিনিসটা খুঁজছে তার লোকেশন ট্যানিয়েল জানে, কিন্তু ইচ্ছে করেই বলছে না। তাই ডিক তার পাওয়ার ব্যবহার করে ট্যানিয়েলের মাইন্ড রিড করবে এবং তথ্য বের করে আনবে। জিজ্ঞাসাবাদের সময় ডিক প্রথমে ট্যানিয়েলকে মুখে মুখে সব বলতে বলে, কিন্তু ট্যানিয়েল কিছুই বলে না। তখন ডিক নিজের ক্ষমতা ব্যবহার করে ট্যানিয়েলের মস্তিষ্কে প্রবেশ করে। সেখানে সে ট্যানিয়েলের একটি স্মৃতিতে ঢুকে পড়ে, যেখানে তার আন্টি রোজ ছোটবেলায় তাকে বলেছিল সে যে গল্পগুলো শুনে বড় হয়েছে তার কিছু কিছু আসলে সত্যি। রোজ ট্যানিয়েলকে জিজ্ঞাসা করে ডেরির সেই দানবের গল্পটা তার মনে আছে কিনা। ছোট ট্যানিয়েল জানায় তার সব মনে আছে। এরপর সে দানবটার গল্প বলা শুরু করে। দর্শক, এই দানবটা আসলে কোথা থেকে এসেছে, এটা আসলে কি, কিভাবে সে বারবার নিজের রূপ বদলায়, দানবটার আসল রূপই বা কোনটা, আর কেনই বা সে শুধু ডেরিতেই বাস করে। ডেরির এই ভয়াবহ দানবের গল্প এবং এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই আমরা এই সিরিজের শেষ পর্ব নিয়ে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।